যান লাস্ট পর্যন্ত। So here you can see this is our fifth free live class of this new free course, and in this class I'm going to talk about practical use of passive voice. আমি আবারও বলছি, আজকের এই সম্পূর্ণ ক্লাসটি থেকে আমি প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাবো। অর্থাৎ আমরা যেভাবে প্যাসিভ শিখতে অভ্যস্ত ট্রান্সফরমেটিভ ওয়েতে, যেমন আই ইট রাইস, আমরা এরকম একটা বাক্য বলি, আমি ভাত খাই। আমি যদি বলি এটার প্যাসিভ করেন, আপনি বলবেন রাইস ইজ ইটেন বাই মি। সো এইভাবে বাই এর ব্যবহার ছাড়া, বাই ছাড়া, উইদাউট বাই আমরা কিভাবে প্যাসিভের ব্যবহার করতে পারি, অর্থাৎ ট্রান্সফরমেটিভ ওয়েতে না করে প্র্যাকটিক্যাল ব্যবহারটা কিভাবে হয় প্যাসিভের, প্র্যাকটিক্যালি প্যাসিভ ভয়েস কিভাবে স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে কাজে লাগে, এই প্যাসিভ ভয়েস কতটা গুরুত্বপূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য আজকের সম্পূর্ণ ক্লাসটি করেন। কয়েকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখেন, আপনি নিজে অনুধাবন করতে পারবেন। আমি এতটুকু বলতে পারি, এই প্যাসিভ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকলে ইংলিশে কথা বলতে গেলে বা ফ্রি হ্যান্ডে লিখতে গেলে আপনি অনেক জায়গায় প্রবলেম ফেস করবেন। সো এটাকে আপনার প্র্যাকটিক্যালি জানতে হবে, ঠিক আছে? এছাড়াও আমি প্র্যাকটিক্যাল কনভারসেশন নিয়ে কথা বলবো। যারা ইংলিশ স্পিকিং প্লাস কমিউনিকেশন বা কনভারসেশনে দুর্বল, তারা কিভাবে সেটা ডেভেলপ করবেন। অর্থাৎ আমি আপনাদের এইমাত্র বললাম, এই যে পিডিএফ ফাইলটা আপনারা দেখছেন ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস, এখানে ইংলিশ টু ইংলিশ কনভারসেশন আছে। এইখানে এটা 95 পেজের একটা পিডিএফ, টোটাল 39টা কনভারসেশন এই পিডিএফ এ আছে বিভিন্ন টপিকের উপর। এই কনভারসেশন গুলো আমি অ্যানালাইসিস করে দিব, আমার কথাটা বুঝবেন, ওয়ার্ডটা বুঝবেন, অ্যানালাইসিস। অর্থাৎ আমি আপনাদেরকে পড়ে পড়ে দেখাবো প্রত্যেকটা সেন্টেন্স। আপনারা অনেকেই হয়তো রিডিং পড়তে পারেন বা বাংলা অর্থটাও মোটামুটি বোঝেন, কিন্তু অ্যাকচুয়াল সেন্স বা মিনিংটা আমরা বের করতে পারি না। তো এই প্যাসেজ গুলো আমি অ্যানালাইসিস করে দিব। এই জন্য আমি প্রত্যেকটা সেন্টেন্স পড়ে আপনাকে বলবো যে এই সেন্টেন্স গুলো ঠিক কোন টেন্সে লেখা আছে, অর্থাৎ কোন টেন্সে লেখা আছে, নাকি প্যাসিভ মেনটেন করে লেখা, নাকি মডাল বা সেমি মডাল মেনটেন করে লেখা, এটা আমি বলবো। কেন এটা আমি বলবো? আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য আমরা হাজার হাজার অজস্র রুলস, স্ট্রাকচার, ভোকাবুলারি, সেন্টেন্স ডেভেলপ করি, পড়ার চেষ্টা করি, শেখার চেষ্টা করি, যার কোনো শেষ নাই, যার কোনো কুলকিনারা নাই। বাট এই ধরনের প্র্যাকটিক্যাল কয়েকটা কনভারসেশন যদি আপনি দেখেন, আপনি এটা ইমাজিন করতে পারবেন, আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন যে একটা প্র্যাকটিক্যাল কনভারসেশনে, অর্থাৎ একজন মানুষ যখন আরেকজনের সাথে ইংলিশে কনভারসেশন করে, কমিউনিকেশন করে, সেটা যে কোনো টপিকের উপর হতে পারে, ঠিক কোন স্ট্রাকচার গুলো বেশি ব্যবহার করে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের সব থেকে মোস্ট অ্যাক্টিভ স্ট্রাকচার কোনগুলো, যেগুলো স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে ব্যবহার হয়, সেইটা আপনারা এখান থেকে বুঝতে পারবেন। এবং সেই প্র্যাকটিসটা আমি আলাদাভাবে আপনাদেরকে করাবো, সো দ্যাট ইউ ক্যান বি এবল টু এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। ওকে, তাহলে আমি আগে প্যাসিভ ভয়েস থেকে শুরু করি। হ্যাঁ, ইউ ক্যান সি, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, আমি একদম প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করছি। দেখেন, কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলে। ওকে, ভয়েস মূলত দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তার মানে কি বুঝলেন? ভয়েস মানে কি জানেন? ভয়েস মানে বাক্য, সেন্টেন্স। অর্থাৎ এই যে আমি কথা বলছি, আমার যে স্পিচ, এইটাই ভয়েস। এই স্পিচ, এই যে আমি এখন কথা বলছি, আপনাদের সামনে স্পিচ দিচ্ছি, এইটাই ভয়েস। এইটা দুই ভাবে হয় বলছে, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভটা কি? যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে, যেমন আমি আপনাদের শেখাচ্ছি, আমি পড়াচ্ছি, এটা অ্যাক্টিভ ভয়েস, তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। সাবজেক্ট অ্যাক্টিভ থাকে। আমি এতদিন আপনাদের টেন্স পড়াইছি বা মডাল পড়াইছি, যেসব সেন্টেন্স প্র্যাকটিস করিয়েছি, সবই অ্যাক্টিভ ভয়েসে। যেমন দেখেন, এই যে হি রিডস আ বুক, সে একটা বই পড়ে, মানে সাবজেক্ট তো অ্যাক্টিভ, সাবজেক্ট কাজ করছে। সে ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক, তুমি কাজটা করেছো। এগুলো সবই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ কি? প্যাসিভ হচ্ছে সাবজেক্ট নিজে না কাজ না করে, নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয় বোঝালে সেটাকে প্যাসিভ বলা হয়। অর্থাৎ সাবজেক্টের অংশে যে পার্টটা থাকবে সেটা মূলত ইনঅ্যাক্টিভ থাকে। যেমন আমি যদি আপনাদের, এইগুলো বাদ দেন, এইগুলো আপনাদের দেখা লাগবে না, আমি যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, মনে করেন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, ল্যাঙ্গুয়েজটা শিখলে প্র্যাকটিক্যালি শিখতে হবে। আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি না, এখন ক্লাসের আগে আপনাদের গ্রুপে একটা নোটিশ যায় যে আজকে এই টাইমে ক্লাস হবে, বা আমার পেইড বেসের যারা স্টুডেন্ট আছে, আমি যদি ইংলিশে একটা নোটিশ দেই তাদের, মনে করেন আমি এইভাবে একটা কথা বললাম, আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় শুরু হবে। বলেন তো কি বলছি? আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় শুরু হবে, এটা ইংরেজিতে কি হবে? আমি যদি বলি এইভাবে যে আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস শুরু করব, তাহলে ইংলিশটা কি? যে আই উইল টেক, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন।
আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। যারা টেন্স বোঝেন, টেন্স সম্পর্কে যাদের কনসেপ্ট আছে, এই বাক্যটা কোন টেন্সে লেখা আছে এক কথায় আপনি বলবেন যে স্যার এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পর উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু এই যে কথাটা বললাম আমি আজ রাত 10টায় ক্লাস নিব, এই কথাটা এইভাবে না বলে আমি যদি একটু ঘুরায় বলি, আমি যদি আপনাদেরকে কথাটাকে এইভাবে বলি যে আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, অর্থাৎ আমি না নিয়ে অন্য কোনো টিচারকে দিয়ে নেওয়াতে পারি, বা আমি মেসেজটা না দিয়ে আমার গ্রুপে অন্য অ্যাডমিন আছে তারা কেউ মেসেজটা দিতে পারে। অর্থাৎ ক্লাস কে নিল বা না নিল এইটার উপর ফোকাস না করে ক্লাসটা হবে কিনা এইটার উপর এখানে ফোকাসটা করা হচ্ছে। আমি ক্লাস নিব না বলে বলছি দেখেন এইভাবে যে আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে। এই বাক্যটা ইংলিশে কি হবে দেখেন, ইংলিশে এরকম হয়, ইয়োর ক্লাস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ইয়োর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. 10 p.m. বলেন তো কি বলছি, আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে। ইয়োর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. এই যে বাক্যটা আমি লিখলাম যে আপনাদের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, তাহলে আই উইল টেক এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার, আর এই যে উইল বি টেকেন এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। আমি আবারও বলছি ফিউচার ইনডিফিনিট টেন্সের কিসের স্ট্রাকচার, এটা প্যাসিভের। কেন প্যাসিভ, এটাও ফিউচার ইনডিফিনিট টেন্স, কোনো পারফেক্ট টারফেক্ট কিছু না, কিন্তু ইনডিফিনিট, কিন্তু এটা প্যাসিভ। কেন, কারণ এখানে যে সাবজেক্টটা আছে এই সাবজেক্ট হচ্ছে নিষ্ক্রিয়, এই সাবজেক্ট হচ্ছে ইনঅ্যাক্টিভ। ইওর ক্লাস বলছে আপনাদের ক্লাস, ক্লাস কি কখনো নিজে নিজে শুরু হতে পারে? ক্লাসের কি হাত পা আছে? ক্লাস কি দৌড়াতে পারে? না। ক্লাস শব্দটা কি একটা ইনঅ্যাক্টিভ ওয়ার্ড না, অর্থাৎ সাবজেক্টের স্থানে যে আছে সে ইনঅ্যাক্টিভ, সে নিষ্ক্রিয়, এই জন্য উইল বি টেকেন বসাতে হয়েছে। ক্লাস কে নিবে বা না নিবে সেটা এখানে মেনশন করা নেই, ঠিক আছে? এটাকে বলা হয় প্যাসিভ ভয়েসের ডিরেক্ট ব্যবহার, এখানে কোনো বাই মি বাই হিম বসানোর দরকার নাই, ঠিক আছে? আমার কথাটা বোঝেন, প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করেন। দেখেন প্যাসিভের গুরুত্ব কতটা বেশি আপনি নিজে অনুধাবন করতে পারবেন আমার এই কথাগুলো শুনলে। এই যে আপনারা আমার কাছে ক্লাস করছেন করছেন না, তো আমার হয়তো লিঙ্ক দিতে একটু দেরি হচ্ছে, অনেকে ইনবক্সে মেসেজ দেন যে আজ কি ক্লাস হবে, একটা বাক্য মনে রাখেন বা খাতায় লিখতে পারেন, আজ কি ক্লাস হবে। একজন বলছেন এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়, একজন বলছেন এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়, আরেকজন কি বলছেন আজ কি ক্লাস হবে, আরেকজন বলছে যে আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, আজকে ক্লাস হচ্ছে না। এই যে কয়টা বাক্য আমি বলছি, আপনি যদি একটা বাক্য ইংলিশে ট্রান্সলেট করতে পারেন, চেষ্টা করে দেখেন তো, তাহলে আপনি এই জায়গাটাতে এক্সপার্ট। বা আমি এতটুকু বলতে পারি আমার একটা পেইড কোর্স আমি আপনাকে ফ্রিতে দিব, এই 4টা সেন্টেন্স যদি আপনি নিজে থেকে ট্রান্সলেট করতে পারেন, যদি কেউ সত্য কথা বলতে পারেন। 4টা সেন্টেন্স বলছে যে এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়, এই বাক্যটা ইংরেজিতে কি হবে, আজ কি ক্লাস হবে, আজকে কি আমাদের ক্লাস হবে, আজকের ক্লাসটা কখন শুরু হবে বা কখন নেওয়া হবে, আজ কি ক্লাস হচ্ছে না। এই প্রত্যেকটা বাক্য ভেবে দেখেন তো, আপনারা কি বলেন না, আপনারা কি ইনবক্সে মেসেজে দেন না, দেন কিন্তু, বাট এই প্রত্যেকটা সেন্টেন্সই প্যাসিভ ভয়েস, প্রত্যেকটা সেন্টেন্স। কেন প্যাসিভ ভয়েস জানেন, এখানে সাবজেক্ট কি, আপনার ফোকাসটা কার উপর, গুরুত্বটা কার উপর, ক্লাসের উপর। ক্লাসের কি হাত পা আছে, ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে? অনেকে আছেন আজকে আমাকে নতুন দেখছেন, আগে কোনোদিন দেখেননি, ভাবতেছেন দেখি কে লোকটা, একটু দেখে আসি কি শিখায় কেমন শিখায়, অনেকে দেখতে আসছেন অনেকে শিখতে আসছেন। তো কে ক্লাস নিবে বা না নিবে এটা তো আপনি জানেন না, এটা তো চেনেন না, আমাকে তো আপনি চেনেন না, আজকে নতুন দেখতেছেন। তো আপনি জাস্ট এইভাবে কথা বলছেন, আপনি তো এরকম বলতে পারছেন না যে আপনি কি আজ ক্লাস নিবেন। গ্রুপে তো আরো কত অ্যাডমিন আছে, অন্য কেউ নিতে পারে বা অন্য কেউ মেসেজ দিতে পারে। তো আপনি কি বলছেন যে এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়, আজ কি ক্লাস হবে, ক্লাস কখন শুরু হবে, ক্লাস কি নেওয়া হবে আজকে, এরকম কথা আপনারা বলেন না, বলেন কিন্তু। তাহলে আপনার দরকার কি আমাকে দেখা না ক্লাস করা, আপনার দরকার কি আমাকে না ইংরেজি শেখা, আপনি এখানে আসছেন কেন, আমাকে দেখতে না ইংরেজি শিখতে, ইংরেজি শিখতে, ক্লাস করতে, ক্লাস দেখা আমার না, আমাকে আপনার দরকার নেই। তাহলে যখন আমাকে গুরুত্ব না দিয়ে, একটা অ্যাক্টিভ সাবজেক্টকে গুরুত্ব না দিয়ে একটা ইনঅ্যাক্টিভ ওয়ার্ডকে আপনি গুরুত্ব দিচ্ছেন, কর্মকে আপনি প্রাধান্য দিচ্ছেন কর্তার থেকে, কর্মকে আপনার দরকার কি ওই কর্মটা, ল্যাঙ্গুয়েজটা শেখা, তখনই সেটাকে প্যাসিভ বলা হয়। কেউ কি বোঝেন? আমরা অনেকেই প্যাসিভের এই প্র্যাকটিক্যাল সেন্সটা বুঝি না। এই যে কথাটা বললাম না, আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, এই বাক্যটা ইংলিশে কি হবে? একজন কেউ বলতে পারবেন? আমি শুধু বাংলা একটা বাক্য বললাম যে আপনি এরকম বলছেন, আমাকে ইনবক্সে একটা মেসেজ করছেন, স্যার আমাদের ক্লাসটা এখনো শুরু হয়নি, তো আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, বলেন তো ইংলিশ কি? এনিওয়ান ক্যান সে দ্যাট, কে বলতে পারবেন আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া will be taken our class today. হয়নি, হোয়েন উইল বি টেকেন না, আর কেউ বলতে পারবেন?
আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে? কেউ বলতে পারবেন? আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে? কেউ বলতে পারবেন? Will today class be held? When? Will today class be held? When will today class be held? আর কেউ বলতে পারবেন? আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে? এনিওয়ান ক্যান সে দ্যাট? ভেবে দেখেন তো। তাহলে একবার এইটা ভাবেন যে এই ধরনের কথাগুলো বাংলায় আপনি নিজে ইমাজিন করতে পারবেন না। এই প্যাসিভ রিলেটেড কথা আমরা বাংলায় আমাদের ডে টু ডে লাইফে কত বেশি বলে থাকি, বাট ইংলিশে এর প্র্যাকটিক্যাল ব্যবহার, প্র্যাকটিক্যাল সেন্স, প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না থাকার কারণে, না জানার কারণে ইংলিশে আমরা দুর্বল। এটা আমরা অনেকে নিজেরা জানি না। সো দেখেন, এটার ইংলিশটা হচ্ছে এরকম: ওয়েন আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপর শুধু উইলটা হবে, উইল বি একসাথে হবে না। ওয়েন উইল, এরপর সাবজেক্ট আওয়ার ক্লাস, আমাদের ক্লাস, ওয়েন উইল আওয়ার ক্লাস, এরপর বি, এরপর টেকেন, এরপর হচ্ছে টুডে। আমি বলছি যে আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে। দেখেন এটার ইংলিশ হচ্ছে এরকম: ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে। তো এই যে বাক্যটা আমি লিখলাম, ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে, এটা কতজন ইনস্ট্যান্টলি বলতে পারে? আগে ওয়েন, দেন উইল, তারপর আওয়ার ক্লাস, তারপর বি, তারপর টেকেন, তারপর টুডে। এটা হয়তো অনেকে লিখতে দিলে, একটু সময় নিয়ে দিলে আপনারা করতে পারবেন, বাট ইনস্ট্যান্ট স্পিকিং এ কি আপনি বলতে পারছেন? ইনস্ট্যান্ট কনভারসেশনে কি আপনি বলতে পারছেন? পারছেন না। কিন্তু বাংলায় কিন্তু আমরা বলছি হর হামেশা এই ধরনের কথা, বাট আমরা নিজেরাও জানি না যে এটা একটা প্যাসিভ ভয়েস, এটার ইংলিশ ঠিক এইভাবে হয়। এই জন্য অনেকেই আছেন যারা মনে করেন যে আমি আমি তো গ্রামার বুঝি, আমার টেন্স সম্পর্কেও কনসেপ্ট আছে, আমি আমি ভার্ব জানি বা ভোকাবুলারি ব্রেনে নিয়েও আসতে পারি, রিডিং পড়তে পারি, মোটামুটি লিখতেও পারি, বাট আমি ইংলিশে কথা বলতে গেলে আটকে যাই, আমি স্পিকিং এ আটকে যাই, আমি স্পিকিং করতে পারি না। কেন পারেন না? আপনার দুর্বলতাটা কোথায়? আমি কনভারসেশন করতে পারি না, আমি সাবজেক্ট ভার্ব পর পর বসাতে পারছি না, ওয়ার্ড নিয়ে আসতে পারতেছি না। এর প্রধান কারণ কি জানেন? এখানে এই প্যাসিভ ভয়েস না জানা অনেক বড় একটা বাধা বা ব্যারিয়ার হিসেবে কাজ করে। কিন্তু এটা এটা আপনার অজান্তে, আপনি নিজেও জানেন না যে আপনি প্যাসিভ ভয়েস না জানার কারণে পারেন না। কারণ আপনি তো মনে করছেন আমি তো প্যাসিভ পারি। কিভাবে প্যাসিভ পারেন? আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, এটা প্যাসিভ করেন তো? আপনি বলবেন ইটস ভেরি সিম্পল, ইটস ভেরি সিম্পল। আই ইট রাইস, আমি ভাত খাই, রাইস ইজ ইটেন বাই মি, ভাত খাওয়া হয় আমার দ্বারা। এই যে প্যাসিভ করলাম, বাট এই প্যাসিভ আমরা শিখবো না, এটা ট্রান্সফরমেশন বলা হয়, এটাকে ট্রান্সফরমেশন। 6, 7, 8, 9, 10 এর গ্রামারে থাকে যে একটা অ্যাক্টিভ দেওয়া আছে, এটাকে তুমি টেনে প্যাসিভ করো, সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, এগুলো আমরা জানি, বাই মি, বাই হিম বসে। কিন্তু না, আমি এটা বলছি না, আমি বলছি ডিরেক্ট প্যাসিভের কথা, ডিরেক্ট প্যাসিভের কথা। মনে করেন আপনি এখন বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে আপনি হঠাৎ করে বিদেশে চলে গেলেন, আপনি ইংল্যান্ডে গেলেন, আপনি লন্ডনে গিয়ে উঠলেন। সো লন্ডনে গিয়ে মনে করেন আপনার কিছু মাছ কেনা দরকার, মাছ। এখন আপনি সুপার শপ বা সুপার মার্কেট থেকে না কিনে মাছের বাজার খুঁজতেছেন লন্ডন শহরে। তো দেখেন, কেউ কোনো কিছু বললে ইংলিশে উত্তর কিন্তু একভাবে ইশারা দিয়ে বা ইয়েস, নো, ভেরি গুড একটা বলে উত্তর দেওয়া যায়। বাট আপনার যখন কোনো কিছুর প্রয়োজন হবে, আপনি একটা ইংলিশ কান্ট্রিতে যাচ্ছেন যেখানে আপনার ভাষাভাষী আশেপাশে কেউ নেই, আপনি তাদের সাথে আপনার কমিউনিকেশন করার প্রয়োজন, যখন কোনো কিছু আপনি চাইবেন, যখন কোশ্চেন করার প্রয়োজন হবে, তখন কিন্তু একটু ডিটেলসে বা ভালোভাবে কোশ্চেনটা অর্গানাইজ করতে না পারলে আপনার অপোজিট পার্সনটা বুঝতে পারবেন আপনি কি বলতে চাচ্ছেন। উত্তর যে কোনো ভাবে দিয়ে দেওয়া যায়, বাট প্রশ্ন কি করা যায় যে কোনো ভাবে? ওইভাবে কিন্তু হয় না। তো আপনি মনে করেন লন্ডনে গিয়ে আপনি একজনের কাছে জিজ্ঞাসা করছেন যে এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি, আপনি কি আমাকে বলতে পারবেন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? আই নিড টু বাই সাম ফিশ বা ফিশেস, ফিশ বলা যায়, ফিশটাকে প্লুরাল হিসেবে ব্যবহার করা যায়। তো আপনি বলছেন আই নিড টু বাই সাম ফিশ, সো কুড ইউ প্লিজ টেল মি, আপনি কি আমাকে বলতে পারবেন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। আপনার দরকার কি, মাছ না মাছের বিক্রেতা বলেন তো? মাছ। অবজেক্ট কি এখানে? মাছ। কিন্তু মাছ কি নিজে নিজে আপনার কাছে এসে বিক্রি হতে পারে? না। কারা বিক্রি করে? মাছের যারা বিক্রেতা আছে তারা। বাট আপনি তাদেরকে কিন্তু প্রাধান্য দিচ্ছেন না, আপনি প্রাধান্য দিচ্ছেন মাছকে। যখন আপনি ওই মাছকে প্রাধান্য দিচ্ছেন, তখন ওই বাক্যটা হয়ে যাচ্ছে আপনার প্যাসিভ। আপনি একটা অনুষ্ঠানের আয়োজন করছেন ঢাকা শহরে, এখন একটা যে কোনো একটা সেরিমনি, একটা অনুষ্ঠান, আপনার কিছু ফুল কেনা দরকার ডায়াস বা মঞ্চটাকে সাজানোর জন্য। তো আপনি প্রত্যেকটা বিভাগীয় ডিভিশনাল সিটি বা ডিস্ট্রিক্ট শহরে ফুলের আলাদা একটা মার্কেট থাকে না? তো আপনি ঢাকা শহরে যে কোনো এক জায়গায় গিয়ে বলছেন বা যে কোনো এক শপকিপার দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন যে আঙ্কেল, এখানে ফুলের বাজারটা কোথায়, এই বাজারে কোথায় ফুল বিক্রি হয় একটু বলতে পারেন? আপনি আপনার দরকার কি? আপনি কিন্তু এটা বলছেন না যে কে ফুল বিক্রি করে,
আপনি কি এইভাবে বলেন? ভেবে দেখেন তো, কারা ফুল বিক্রি করে না? আপনি বলছেন এখানে ফুলের মার্কেটটা কোথায়, এই বাজারে ফুল কোথায় বিক্রি হয়, আমার কিছু ফুল কেনা দরকার, আই নিড টু বাই সাম ফ্লাওয়ার্স। তো কোন জায়গায় ফুল বিক্রি হয় এখানে? এই বাক্যটা ইংলিশে করতে পারবেন? এটা প্যাসিভ ভয়েস, কারণ সাবজেক্ট কে ফুল। ফুল কি নিজে নিজে বিক্রি হতে পারে? আপনার হাতে আসবে না, কিন্তু আপনি ওই ফুলটাকেই ফোকাস করছেন, ওটাকেই প্রাধান্য দিচ্ছেন। তো এগুলো হচ্ছে সবই প্যাসিভ ভয়েস। তাহলে আমি কি বলছি, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? এ দেখেন, এটা ইংলিশ হচ্ছে এরকম, ওয়ার আর ফিশেস সোল্ড ইন দিস মার্কেট। ওয়ার আর ফিশেস সোল্ড ইন দিস মার্কেট, বা এই ফিশের প্লুরাল ফর্ম এই ফিশই বলা যায়। ওয়ার আর দ্য ফিশ সোল্ড ইন দিস মার্কেট। ওয়ার আর, এখানে একটা আর্টিকেলের ব্যবহার হবে, ওয়ার আর দ্য ফিশ সোল্ড ইন দিস মার্কেট। সো এই যে বাক্যটা আমি লিখলাম, এই যে আর প্লাস সোল্ড V3, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট এর প্যাসিভ ভয়েস। বাট কতজন এই সেন্টেন্সটা ইনস্ট্যান্টলি বলতে পারে? এখানে আমি কোনো বাই মি, বাই হিম, বাই হার এগুলো ব্যবহার করছি? একবার ভাবেন তো, ব্যবহার করছি? করিনি কিন্তু। আপনি মনে করেন শহরে থাকেন, আমার কথাটা বোঝেন। আপনি মনে করেন শহরে থাকেন, হঠাৎ করে গ্রামে গেলেন ঈদের ছুটিতে, গ্রামে গিয়ে দেখছেন আপনার গ্রামে একটা নতুন মসজিদ তৈরি করেছে। আপনার গ্রামে একটা নতুন মসজিদ তৈরি হয়েছে। এখন আপনি আপনার এক ফ্রেন্ডের সাথে নামাজ পড়তে গেলেন, গিয়ে বলছেন, বাহ, ইটস আ ভেরি বিউটিফুল মস্ক, খুব সুন্দর একটা মসজিদ। আপনার বন্ধুকে আপনি জিজ্ঞাসা করছেন যে, বন্ধু, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? এই মসজিদটা কবে তৈরি হয়েছে আমাদের গ্রামে, তো খুব সুন্দর হয়েছে। তো আপনি গুরুত্ব দিচ্ছেন কাকে বলেন তো? মসজিদকে। তো মসজিদ কি নিজে নিজে তৈরি হয়েছে? মসজিদের কি হাত পা আছে? না। কিন্তু মসজিদ কারা তৈরি করেছে? রাজমিস্ত্রিরা করেছে। তো সেটা কিন্তু আপনার জানার দরকার না। আপনাকে, আপনার কিউরিয়াস, আপনার আগ্রহটা কার উপর? কে বা কারা তৈরি করেছে সেটার উপর, নাকি মসজিদটার উপর? মসজিদটার উপর। তো যখন আপনি একটা ইনঅ্যাক্টিভ অবজেক্টকে সাবজেক্টের স্থানে নিচ্ছেন, বেশি প্রাধান্য দিচ্ছেন, তখন সেটা হয়ে যায় প্যাসিভ। আপনি যদি বলেন এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, বলতে পারেন ইংলিশ কি? হয়েছে যদি বলি, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি হয়, ইংলিশটা এরকম হয়, ওয়েন। দেখেন, ওয়েন, ওয়েন হ্যাজ দ্য মস, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, MOSQUE, এই জন্য হ্যাজ। এরপর হচ্ছে একটা বিন, তারপর হচ্ছে বিল্ড। তো এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যের বাংলা হচ্ছে যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে। ওয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ড, ওয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ড, এইটার বাংলা হচ্ছে কবে তৈরি করা হয়েছে বা কখন তৈরি করা হয়েছে এই মসজিদটা। তাহলে এই যে ইংলিশটা আমি লিখলাম, এইটা কয়জন ইনস্ট্যান্টলি বলতে পারে? যদি পাস্ট টেন্সে হতো, আমি যদি বলতাম এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল, মূলত এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। তো তখন এরকম হতো ইংলিশটা, ওয়েন ওয়াজ দ্য মস বিল্ড। বাট এই যে বাক্যগুলো আমি লিখছি, ওয়েন, হ্যাজ, তারপর দা মস, তারপর এই যে আবার একটা বিন, তারপর বিল, ওই যে আমি ফার্স্ট ক্লাসেই বলছিলাম না যে আমরা ইংলিশ পারি না কেন? যে টাইমে একটা কথাকে ভাবতেছি, যে টাইমে বলতে চাচ্ছি, সেই টাইম অনুযায়ী মূলত আমরা ভার্বের ফর্মটাকে ইউজ করতে পারি না। এইটা যারা করতে সক্ষম হবে তারা ইংলিশ এক্সপার্ট, এটা না পারলে সে পারবে না। তাহলে এই যে বাক্যটা লিখলাম, ওয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ড, বাংলা কি, এই মসজিদ কবে তৈরি হয়েছে। ওয়েন ওয়াজ দ্য মস বিল্ড, এই মসজিদ কবে তৈরি হয়েছিল। এখানে কি আমি কোনো বাই মি, বাই হিম, বাই হার, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট এইসব কিছু বলছি? বলিনি। আপনারা অনেকে হয়তো প্যাসিভ শিখছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, স্কুল থেকে, কলেজ থেকে। এই ভয়েস চেঞ্জ একটা গুরুত্বপূর্ণ টপিক। ক্লাস 6 থেকে যারা একাডেমিক লেখাপড়া করেছেন, প্রত্যেকটা ক্লাসে এগুলো থাকে। তো যাই হোক, বাট আমি যেটার কথা বলছি সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশের কথা, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ এগুলো ব্যবহার করার কথা। সো এইটা আপনাকে আগে বুঝতে হবে যে প্যাসিভের সেন্সটা কেমন। আপনারা আরেকটু বোঝেন, খুবই প্র্যাকটিক্যালি বোঝেন, আমি প্যাসিভের সেন্সটা তাহলে আপনাদেরকে অনেক ভালোভাবে বুঝাই দিতে পারবো। একটু বোঝেন। কেউ কেউ আমার কথাগুলো বুঝতে পারছেন যে এই প্যাসিভ ভয়েসের গুরুত্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতটা বেশি? আমার কথাটা কি বোঝা যাচ্ছে? আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ, যেটা কতটা বেশি প্যাসিভ ভয়েসের গুরুত্ব। ওকে, ওকে। তো একটু ওয়েট করেন, আমি আরেকটু সামনে যাই, একটু ধৈর্য ধরে থাকেন। দেখেন, এইভাবে এত ডিটেলসে কেউ এগুলো বলবে না, এত ভিতরে কেউ আসবে না, আপনাকে শেখাবেও না। দেখেন, মনে করেন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, প্র্যাকটিক্যালি বোঝেন। আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমার বাসায় একটা কাজের মেয়ে আছে, ফর এক্সাম্পল তার নাম রহিমা। তো আমি বাসায় আমার আম্মুর কাছে কল দিয়ে বলছি আমার বেডরুমটা পরিষ্কার করা দরকার, হ্যাঁ, আমার বাসার যে রুমটা আছে পরিষ্কার করা দরকার। তো আমি এখন আমার অফিসে বসে আপনাদের ক্লাস নিচ্ছি। আমি বাসায় আমার আম্মুকে কল দিয়ে বললাম যে, আম্মু, রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? আমার ঘরটা তো পরিষ্কার করা দরকার ছিল। সো রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? এই কথাটা ইংলিশে কি হবে বলেন তো? রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? দেখেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম, এইরকম। এটার ইংলিশ হচ্ছে এই। এটা কিন্তু প্যাসিভ না, অ্যাক্টিভ। হ্যাঁ, কারণ সাবজেক্টটা অ্যাক্টিভ, সাবজেক্ট কে, রহিমা না। সো হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম। এখন আমার আম্মু যদি ওই পাশ থেকে উত্তর দেয় যে হ্যাঁ,
রহিমা ঘরটা পরিষ্কার করেছে। আমার মা যদি ওই পাশ থেকে উত্তর দিয়ে এটা বলে যে রহিমা ঘরটা পরিষ্কার করেছে, তাহলে ইংলিশ কি? যে ক্লিনড রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম। রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম। শেষ আমার। বোঝার চেষ্টা করেন, এটাও অ্যাক্টিভ, আগেরটাও অ্যাক্টিভ, এটাও অ্যাক্টিভ। আগেরটা কোশ্চেন, এটা এটা অ্যান্সার, অ্যাফার্মেটিভ। একটা ইন্টারোগেটিভ, একটা অ্যাফার্মেটিভ। কিন্তু একটা জিনিস বোঝেন, আগে বোঝেন যে প্যাসিভ জিনিসটা মূলত কি। এইখানে যে আমি কোশ্চেনটা করলাম বা আমার মাকে যে আমি কল করলাম যে আম্মু রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে, একটা জিনিস ভাবেন, এইখানে এই রহিমা আর ঘরের ভিতর আমার দরকার কোন জিনিসটা, আমার কাছে গুরুত্ব কার, রহিমার না ঘরের? আমি যে আমার মায়ের কাছে কল দিলাম, সেটা কি রহিমার খোঁজ নেওয়ার জন্য না ঘরের খোঁজ নেওয়ার জন্য? আপনি এখানে আসছেন, আমার কাছে লাইভ ক্লাস করছেন। আমি না নিয়ে যদি অন্য একজন টিচারও ক্লাস নিত, আপনি যদি শিখতে পারতেন, তাহলে কি আর আপনার আমাকে দরকার হতো? আপনি এখানে ফোকাসটা কি আমার উপর করছেন না এই ভাষার উপর করছেন, ইংলিশ শেখার উপর করছেন? আপনি কিন্তু আমাকে গুরুত্ব দিচ্ছেন না। আপনি আসেন এখানে কেন? শিখতে পারছেন তাই আসেন। আপনার গুরুত্ব ওই অবজেক্টটার উপর, ল্যাঙ্গুয়েজের উপর। আপনি বলছেন আমি এখানে ইংরেজি শিখতেছি। সো বিষয়টা বোঝার চেষ্টা করেন, এখানে আপনার গুরুত্বটা কার উপর? আমি যে মাকে কল করলাম যে রহিমা কি আমার ঘরটা পরিষ্কার করেছে, আমি কি রহিমার খোঁজ নেওয়ার জন্য কল দিয়েছি না ঘরের খোঁজ নেওয়ার জন্য? নিশ্চয়ই ঘরের, রহিমার না। তাহলে রহিমাকে প্রাধান্য না দিয়ে আমি যদি কথাটা একটু ঘুরায় বলি, আমি যদি ঘরটাকে প্রাধান্য দেই, আমরা কি অ্যাজ ইউজুয়াল এই ধরনের কথা বলি না? বলি। কেমন? আমি যদি ঘরটাকে প্রাধান্য দেই, আমি যদি এইভাবে কল করি, মনে করেন ফোনটা ধরলাম, আমার মাকে আমি বলছি যে মা, আমার ঘরটা কি পরিষ্কার করা হয়েছে? আমার বেডরুমটা তো পরিষ্কার করা দরকার ছিল, বেডরুমটা কি পরিষ্কার করা হয়েছে? এই কথাটা ইংলিশে কি হবে? রুমটা কি পরিষ্কার করা হয়েছে? এই কথাটা ইংলিশে কি হবে? ইংলিশে হচ্ছে এরকম, হ্যাজ দ্য রুম বিন ক্লিনড? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ইংলিশটা কি হবে? হ্যাজ দ্য রুম বিন ক্লিন, অর্থাৎ রুমটা কি পরিষ্কার করা হয়েছে? হ্যাজ দ্য রুম বিন ক্লিন? দেখেন এই যে সেন্টেন্সটা আমি লিখলাম না, এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। হ্যাঁ। ও, এরপর দেখেন, এটা যদি আমি অ্যাফার্মেটিভ করি, আমার মা যদি বলে যে হ্যাঁ ঘরটা পরিষ্কার করা হয়েছে, অর্থাৎ কে করলো বা না করলো এইটা আমার দরকার না। আমার দরকার আমার ঘরটা পরিষ্কার হলো কিনা। আপনাকে ইংরেজিকে শেখালো বা না শেখালো, এইটা আপনার দরকার না। আপনার দরকার আপনি ইংরেজি শিখতে পারলেন কিনা, সে যে জায়গা থেকে হোক। সো আমি যদি উত্তরটা দেই যে হ্যাঁ, আমার মা যদি ওই পাশ থেকে বলে যে দ্য রুম হ্যাজ বিন ক্লিন, অর্থাৎ আমার মাও গুরুত্বটা কার উপর দিচ্ছে? ঘরের উপর, যে হ্যাঁ ঘরটা পরিষ্কার করা হয়েছে, ঘরটা পরিষ্কার করা হয়েছে। দ্য রুম হ্যাজ বিন ক্লিন, অর্থাৎ আমার দরকার কি ঘরটা পরিষ্কার হলো কিনা এটা জানা। সে যে করে করুক, সে আমার মাও করতে পারে, আমার ভাইও করতে পারে, আমার বোনও করতে পারে, বাড়ির কাজের মেয়েটাও করতে পারে, একজন করলে হলো। আমার দরকার আমার ঘর পরিষ্কার হলো কিনা। অর্থাৎ যখন আপনি এই ধরনের কর্মকে প্রাধান্য দিবেন, অবজেক্টকে শুরুতে নিয়ে আসবেন সাবজেক্টের স্থানে, এটাকে প্রাধান্য দিবেন, তখন সেটা প্যাসিভ ভয়েস হয়। এখানে কিন্তু আমি কোনো বাই মি, বাই হিম, বাই হার ব্যবহার করছি না। বারবার বলছি ডিরেক্ট প্যাসিভের ব্যবহার করা শিখতে হবে, যেটা আপনার প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের জন্য, যেটা আপনার কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজের জন্য, স্পোকেনের জন্য, রাইটিং এর জন্য দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ, সত্যিকার অর্থে খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আছেন না, বাইরের কান্ট্রিতে থাকেন, অ্যাব্রোডে থাকেন, বাংলাদেশে মনে করেন অনেক টাকা পয়সা পাঠিয়ে বাড়ি তৈরি করছেন। আপনি বাইরের দেশে আছেন, আপনি বাংলাদেশে একটা বিল্ডিং তৈরি করছেন, তো আপনার ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টরের সাথে আপনার সম্পর্ক, আপনি তার সাথে রেগুলার যোগাযোগ করেন। আপনি কল দিয়ে বলছেন যে কি ইঞ্জিনিয়ার সাহেব, কন্ট্রাক্টর সাহেব, আমার বাড়ির কাজ কত দূর? দরজা জানলাগুলো কি লাগানো হয়েছে? দেয়ালে কি রং করা হয়েছে? আমার কথাটা বোঝেন, কি বললাম বলেন তো? দরজা জানলাগুলো কি লাগানো হয়েছে, দেয়ালে রং করা হয়েছে, এই একটা বাক্য আপনি ইংলিশে করতে যান, আপনি পারবেন না। এগুলো সবই প্যাসিভ। আমরা প্যাসিভের সেন্স এইভাবে জানি যে বাইয়ের ব্যবহার হয়, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, সেটা মানে একটা অ্যাক্টিভ সেন্টেন্স থাকে, সেইটা ধরে প্যাসিভ করতে হয়। বাট না, আমরা ডে টু ডে লাইফের অনেক কথা ডিরেক্টলি প্যাসিভ ভয়েস ব্যবহার করে বলে থাকি, অনেক অনেক বেশি প্যাসিভ ভয়েস ব্যবহার করে বলে থাকি। বাট বিশ্বাস করেন, আমরা সেভাবে কেউই এই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমরা জানি না, করি না। প্যাসিভ ভয়েসে ভার্বের যে অ্যাকচুয়াল ফর্মটা বসে, সেই ফর্ম সম্পর্কে আমাদের কোনো ধরনের কনসেপ্ট বা ধারণা নেই, কোনো ধরনের কনসেপ্ট বা ধারণা নেই। আমরা সারা জীবন এইভাবে শিখি, আই ইট রাইস, আই এম ইটিং রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস, বা আই এম নট ইটিং রাইস, এম আই ইটিং রাইস। এইভাবে আমরা শিখি। হি ড্রাইভস এ কার, হি ডাজেন্ট ড্রাইভ এ কার, ডাজ হি ড্রাইভ এ কার, ডাজেন্ট হি ড্রাইভ এ কার। এখানে বসে থাকলে হবে না, এই অ্যাক্টিভ সেন্টেন্স নিয়ে বসে থাকলে হবে না। প্র্যাকটিক্যালি যদি ভাষার ডেভেলপমেন্ট আপনি চান, অবশ্যই অবশ্যই
প্যাসিভ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। আমি আবারও বলছি, এই প্যাসিভ ভয়েস ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক বড় একটা জায়গা দখল করে আছে, বাট এটা আপনার অজান্তে, আপনি নিজেও এই বিষয় নিয়ে জানেন না বা অবগত নন না যে আমি প্যাসিভ না জানার কারণে ইংলিশে কথা বলতে পারি না। এই প্যাসিভ ভয়েস আমার ইংলিশ না বলতে পারার অন্যতম বড় বাধা বা ব্যারিয়ার হিসেবে কাজ করে, এটা আপনারা নিজেরাও জানেন না, কিন্তু সত্যিকার অর্থে এটাই। এই জিনিসটা আগে বুঝতে হবে কেন আমি ইংলিশ পারি না। এই দেখেন, মনে করেন ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে, তাই না? আজকে থেকে আহ, রাত 1টায় খেলা শুরু হচ্ছে, তবে আজকে বলা যাবে না, আগামীকাল। তো যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেক জায়গায় যারা গ্রামের দিকে থাকেন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে না, বিশেষ করে এই বর্ষাকালে বেশি ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়। দেখবেন বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে, চেয়ারম্যান কাপ, এটা ওটা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে। ওই যে মাইকিং করে না, যে সুখবর সুখবর সুখবর, এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে অমুক গ্রামে, অমুক মাঠে, তমুক মাঠে, বলে না, নাম বলে না, যে উক্ত খেলাটি অনুষ্ঠিত হবে আগামীকাল বিকাল 4 ঘটিকার সময়, উক্ত খেলায় আপনারা সকলেই আমন্ত্রিত। এই প্রত্যেকটা বাক্য প্যাসিভ ভয়েসে। বিশ্বাস করেন, একটা বাক্য আপনি ইংলিশে করেন তো পারবেন না। ইংলিশ আপনারা অনেকেই লিসেনিং করার চেষ্টা করেন, লিসনিং করেন ইংরেজি ভাষা ভালোভাবে প্র্যাকটিস করার জন্য। লিসনিং কেন বুঝতে পারি না আমরা জানেন? অনেক কথা প্যাসিভ ভয়েস ব্যবহার করে বলা হয় যেটা আপনি ধরতে পারেন না। এই যে কথাগুলো বললাম না, যে সুখবর সুখবর সুখবর, এক বিরাট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে, দেখেন ইংলিশটা কেমন হয়, যে আ গ্রেট, গ্রেট নিউজ টু অল অফ ইউ, এইভাবে আমি জিনিসটাকে বললাম। এবার আমি বলছি যে এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, গ্রেট ফুটবল ম্যাচ, MAT, বা টুর্নামেন্টও বলতে পারেন, হ্যাজ বিন, ARRANGED, অ্যারেঞ্জড, হ্যাজ বিন অ্যারেঞ্জ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। হ্যাঁ, খেলাটি অনুষ্ঠিত হবে আজ বিকাল 4টায়। যে কোনো জায়গার নাম আপনি বলতে পারেন, যেমন ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, হ্যাঁ এটাও বলতে পারেন। এরপর আপনি বলছেন যে দিস ম্যাচ উইল বি, স্টার্টেড, খেলাটা শুরু হবে, উইল বি, STARTED, বা উইল বি বিগানও বলা যায়, উইল বি হেল্ড বলা যায়, উইল বি স্টার্টেড বলা যায়, উইল বি কি বলা যায়, দেখেন BEGUN, বিগান মানেও শুরু করা। সো উইল বি বিগান অ্যাট 4 PM, অ্যাট 4 PM, এই খেলাটা বিকাল 4টায় শুরু হবে। হ্যাঁ, আপনারা সকলেই উক্ত খেলায় আমন্ত্রিত, আমরা বলি না, দেখেন ইংলিশ কেমন, ইউ অল আর ইনভাইটেড টু দিস ম্যাচ, টু দিস ফুটবল ম্যাচ। সো এই যে সেন্টেন্স গুলো লিখলাম, সবগুলো সেন্টেন্সই প্যাসিভ ভয়েস, সবগুলো সেন্টেন্সই প্যাসিভ ভয়েস, এর প্রথমটা ভালো। সো এই যে সেন্টেন্স গুলো আপনারা একবার ভাবেন, তাহলে প্যাসিভের ব্যবহার ডে টু ডে লাইফে কতটা বেশি, যা এটা জানা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্যই। এই প্যাসিভ না জানলে আপনি কখনোই ইংলিশে প্রফেশনাল হতে পারবেন না, ইংলিশে এক্সপার্ট হতে পারবেন না। ভাষা শিখতে গেলে প্র্যাকটিক্যালি অ্যাডাপ্ট করতে হবে, এইভাবে শিখলে হবে না। আমি যদি বলি যে হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, এটা প্যাসিভ করেন তো, এটা অনেকে করতে পারবে, যে আ লেটার, LETTER ইজ রিটেন, লেটার ইজ রিটেন বাই হিম, অনেকে এইভাবে করবে। বাট এই প্যাসিভ কোনো প্যাসিভ না। এই যে আমি যে বাংলাগুলো বলছি, সুখবর সুখবর, এইটা আপনি ইনস্ট্যান্টলি ইংলিশে করে দেখেন। এইটা আপনাকে করতে হবে, এইটা যখন আপনি করতে সক্ষম হবেন, পারবেন, তখন দেখবেন আপনি অনেক কনফিডেন্ট পাচ্ছেন নিজের ভিতরে, ইংলিশে প্রফেশনালি কথা বলতে পারছেন। শুধু অ্যাক্টিভ ভয়েস শিখে, অ্যাক্টিভ ভয়েস জেনে ইংরেজিতে কথা বলা যায় না। প্যাসিভ ভয়েস না জানা অনেক বড় একটা ব্যারিয়ার বা বাধা হিসেবে কাজ করে আপনার ইংরেজি শেখার পিছনে। আমি কি ওভারঅল বিষয়গুলোকে বোঝাতে পারলাম আপনাদের? বলেন, আপনারা কি শিখলেন, নতুন কোনো কিছু বুঝতে পারলেন বা শিখতে পারলেন, জানতে পারলেন আমার কাছ থেকে আজকে? এই প্যাসিভ সম্পর্কে নতুন কোনো কনসেপ্ট পেলেন? Yes, sir. নতুন কিছু শিখতে পেরেছি স্যার এই প্যাসিভ ভয়েস থেকে। বুঝছেন যে প্যাসিভ সত্যিকার অর্থে কতটা গুরুত্বপূর্ণ? এটাকে বোঝা যায় যে এটা আমাদের জানতেই হবে, মনে হচ্ছে এখন। হ্যাঁ, প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা বুঝলাম। স্পোকেনের ক্ষেত্রে স্যার আসলে প্যাসিভ ভয়েসের গুরুত্ব অপরিসীম স্যার। বাট সেটা আমরা কিন্তু সেই জিনিসটা জানি না, মানে প্যাসিভের গুরুত্ব বুঝতেছি, কিন্তু
আমরা প্যাসিভ শিখি। আপনি যে কোনো প্রতিষ্ঠানে ইংলিশ শিখতে যান, কোর্স করতে যান, ইভেন আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, আপনি একটা জায়গায় প্রাইভেট পড়েন পার্সোনালি, প্রত্যেকটা টিচার আপনাকে প্যাসিভ ভয়েস শেখাবে, কারণ এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা টপিক। যেমন নাউন একটা টপিক, প্রোনাউন একটা টপিক, অ্যাডজেক্টিভ একটা টপিক, কন্ডিশনাল সেন্টেন্স একটা টপিক, পজিটিভ ভার্ব একটা টপিক, এই প্যাসিভ ভয়েস ইংলিশ গ্রামারের একটা টপিক। বাট এটাকে গ্রামারের মতো করে দেখলে হবে না বা ভাবলে হবে না, এটাকে প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার হয়, ভাষায় ল্যাঙ্গুয়েজে কিভাবে ব্যবহার হয়, ডিরেক্ট ইউজটা কি, এইটা আমি শেখার কথা বলছি। সেইটাকে আমি আপনাদের রিয়েলাইজ করাতে চাচ্ছি যে প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহারটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা বেশি হয়ে থাকে ডে টু ডে লাইফের কনভারসেশন বা স্পিকিং এ। এটাকে আমি বোঝাতে পারছি? যদি না বোঝাতে পারি তাহলে আপনাদের রাইট। সো আর এটা এটা তো আমি প্র্যাকটিক্যাল স্পিকিং এর কথা বলছি, রিটেন ইংলিশে প্যাসিভের ব্যবহার আরো বেশি। তো সেটাও আমি দেখাবো আপনাদের, একটু ওয়েট করেন, লাস্ট পর্যন্ত থাকেন, আজকের এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে। তো আমাদের তাহলে আগে জানতে হবে যে প্যাসিভের স্ট্রাকচারটা কেমন। তো এটা যদি আমি একটু দেখাই, আপনারা এখানে একটু ফোকাস করেন এক নজরে। মূলত অ্যাক্টিভের স্ট্রাকচার মানে যারা টেন্স বোঝেন তারা প্যাসিভ বুঝতে পারবেন। আর টেন্সেই যদি আপনার গোড়াতেই গলত থাকে তাহলে এখানে আপনার সমস্যা। ওই যে আমি বলছি না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা সিকোয়েন্স মেনটেন করে, আপনি ওয়ার্ড না পারলে সেন্টেন্স পারবেন না, সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না, টেন্স না পারলে প্যাসিভ পারবেন না। তো একটার সাথে একটা কানেক্টেড। সো টেন্স আমি কিন্তু থার্ড ক্লাসে আপনাদের শিখিয়েছিলাম বা দেখিয়েছিলাম। তো একটু দেখেন, তারপরেও যারা দুর্বল আছেন, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। জাস্ট 4 মিনিটে আমি এটা আলোচনা করবো, কেউ চলে যায় না, একটু দেখেন, এরপরে আমি প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাচ্ছি, একদম প্র্যাকটিক্যালি কিভাবে এটাকে ইউজ করতে হয়। তো দেখেন, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, মানে টেন্স মানে কি, ওই যে বলছিলাম ভার্বের ফরমেট চেঞ্জ, সাবজেক্ট প্লাস ভার্ব টু থাকলে সেটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। যখন বলছি আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো, আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছি, আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছিলাম, আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো, আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। সাবজেক্ট আই, অবজেক্ট ফুটবল, কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তনের জন্য ইংলিশে পরিবর্তনটা কোথায় হয়, ভার্বের ফর্মে। তো প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচার গুলো আছে, প্যাসিভ কখন হবে, যখন একটা বাক্যের সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, সাবজেক্ট কাজ করতে পারে না, অবজেক্টটাই মূলত সাবজেক্ট হয়। তো প্যাসিভের স্ট্রাকচারটা কেমন সেটা একটু বুঝতে হবে। যেমন দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। অ্যাম ইজ আর মূলত অ্যাক্টিভে আমরা কোথায় দেখি, কন্টিনিউয়াস টেন্সে। ওয়াজ ওয়্যার আমরা কোথায় দেখি, অ্যাক্টিভে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। উইল বি আমরা কোথায় দেখি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। মনে রাখবেন, এই কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব গুলো ইনডিফিনিট টেন্সে বসে যখন প্যাসিভ ভয়েস হয়। আর প্যাসিভের একটা সুবিধা হচ্ছে, যে টেন্সই হোক না কেন, সেটা কোনো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অলওয়েজ মেইন ভার্বটা ভি থ্রি ফর্মে পড়বে, পরিবর্তনটা হয় অক্সিলারি ভার্বে। এবং প্যাসিভের স্ট্রাকচার আরো বেশি সহজ। দেখেন, অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, উইল বি প্লাস ভি থ্রি ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। মানে অ্যাক্টিভে এইগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হতো, অ্যাক্টিভে কি হতো, আইএনজি হতো। বাট প্যাসিভে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল বসতেছে এই ধরনের অক্সিলারি ভার্ব গুলোর পরে। অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, উইল বি, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, উইল বি, এরপরে ভি থ্রি। অ্যাক্টিভে কি থাকতো, আইএনজি। প্যাসিভে কি, ভি থ্রি। কখন এই স্ট্রাকচার হবে, যখন সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে। যেমন বলছে ফুটবল ইজ প্লেড বাই মি, বাংলা অর্থ কি, ফুটবল খেলা হয় আমার দ্বারা। এই দেখেন, এটাও যদি আমি একটা প্র্যাকটিক্যাল সেন্সে বলি, সেটা কেমন হয়, প্র্যাকটিক্যালি বুঝতে হবে। মনে করেন, আপনি আপনার একটা বন্ধুর সাথে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে দেখছেন একটা মাঠে ফুটবল খেলা হচ্ছে। তো আপনি মনে করেন দুইটা দলকে চেনেন, বা আপনি বলছেন বাহ, ছেলেরা খুব ভালো ফুটবল খেলছে। এই কথাটা ইংলিশে কি হবে, দ্য বয়েজ, বোঝার চেষ্টা করেন, আর প্লেইং ফুটবল ভেরি ওয়েল, ভেরি ওয়েল। আপনি এরকম একটা সেন্টেন্স বললেন যে ছেলেরা খুব ভালো ফুটবল খেলছে, দ্য বয়েজ আর প্লেইং ফুটবল ভেরি ওয়েল। তাহলে এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এটা কিন্তু অ্যাক্টিভ, নট প্যাসিভ। কিন্তু দেখেন, এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটাকে আমি যদি একটু ঘুরাই বলি, মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার এক ফ্রেন্ডের সাথে একটা মাঠে দেখছেন ফুটবল খেলা হচ্ছে, ছেলেরা খেলছে। এখন যারা খেলছে তাদেরকে আপনি চেনেন না, কোন দুইটা দল খেলছে সেটা কারো নামও জানেন না, কোনো প্লেয়ারের দলের নামও জানেন না। আপনি জাস্ট রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা ফুটবল ম্যাচ দেখছেন এবং ম্যাচটাকে আপনি উপভোগ করছেন, আপনার খেলাটা ভালো লাগছে। তো ছেলেরা মাঠে ফুটবল খেলছে না বলে আপনি আপনার পাশে যে বন্ধুটা আছে তাকে এইভাবে একটা কথা বললেন যে বাহ বন্ধু, দেখো খুব ভালো একটা ফুটবল খেলা হচ্ছে, ভালো পাসিং হচ্ছে, ভালো গোলকিপার আছে, ভালো ব্যাক আছে, খুব ভালো একটা ফুটবল ম্যাচ হচ্ছে।
এই কথাটা যদি আপনি বলেন তখন ইংলিশটা কি হবে? যে খুব ভালো একটা ফুটবল খেলা হচ্ছে, খুব ভালো একটা ফুটবল ম্যাচ হচ্ছে, হ্যাঁ, তখন কি হবে? বা দেখেন, ফুড a, ve- a, a, you can say that a well football match is being held, is being played. এই যে is being plus v3, a good, a well, a great, a beautiful, then football match. That is the subject. Then am, is, are, being plus v3. এটা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। তাহলে ফুটবল, মনে করেন কোনো খেলাই হচ্ছে না, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বড় একটা ফুটবল খেলার মাঠ দেখলেন, বড় একটা মাঠ, হ্যাঁ, আপনি বলছেন যে বন্ধু ইটস আ ভেরি বিউটিফুল প্লে গ্রাউন্ড, এটা তো খুব সুন্দর একটা মাঠ, দুই পাশে দুইটা গোল পোস্ট আছে দেখে বুঝতে পারছেন। তো আপনি তাকে বলছেন আমার মনে হয় এই মাঠে ফুটবল খেলা হয়, আমার মনে হয় এই মাঠে ফুটবল খেলা হয়। তাহলে সাবজেক্ট কে? ফুটবল। ফুটবলের কি হাত পা আছে? ফুটবল কি নিজে নিজে দৌড়াতে পারে? কেউ একজন বলে লাথি মারলে বলটা দৌড়ায়। তো আপনার গুরুত্বটা কার উপর, ফোকাসটা কার উপর? ফুটবলের উপর। আপনি আপনার বন্ধুকে বলছেন দেখো খুব সুন্দর একটা মাঠ, আমার মনে হয় এই মাঠে ফুটবল খেলা হয়। তাহলে ইংলিশ কি? ফুটবল ইজ প্লেড, ফুটবল ইজ প্লেড ইন দিস ফিল্ড, অন দিস ফিল্ড, ইন না অন দিস ফিল্ড, ফুটবল ইজ প্লেড অন দিস ফিল্ড। এই মাঠে ফুটবল খেলা হচ্ছে, তখন লিখতে হয় ফুটবল ইজ বিং প্লেড। এই মাঠে ফুটবল খেলা হয়েছে, তখন লিখতে হয় ফুটবল হ্যাজ বিন প্লেড। এই জিনিসটা কি দেখেন, মানে প্যাসিভের স্ট্রাকচার খুবই সহজ, আপনারা যদি একবার একটু ফোকাস করেন, একবার একটু দেখেন সেটা কেমন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হ্যার, একটু বোঝার চেষ্টা করেন প্যাসিভের স্ট্রাকচারটা কতটা গুরুত্বপূর্ণ, আপনি এখানে দেখলে খুবই ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন বা বুঝতে পারবেন। দেখেন তাহলে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হচ্ছে অক্সিলারি ভার্বের পরে ভি3, অ্যাম ইজ আর প্লাস ভি3, যেমন ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয়, ওয়াজ আর প্লাস ভি3, ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল খেলা হয়েছিল, উইল বি প্লাস ভি3, ফুটবল উইল বি প্লেড, ফুটবল খেলা হবে। ঠিক আছে? আর কন্টিনিউয়াস টেন্স গুলোর প্যাসিভটা কিভাবে হচ্ছে, এই অক্সিলারি ভার্ব গুলো থাকবে, এরপরে এক্সট্রা একটা ওয়ার্ড যুক্ত হবে, সেটা হচ্ছে বিং প্লাস ওই ভি3। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর বিং প্লাস ভি3। অ্যাক্টিভে কি থাকে? অ্যাম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি, যেমন আই এম প্লেইং ফুটবল। প্যাসিভে কি? ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছে। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ আর বিং প্লাস ভি3, ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল। ফিউচার কন্টিনিউয়াস ফুটবল উইল বি বিং প্লেড, অর্থাৎ অ্যাম ইজ আর, ওয়াজ আর বা উইল বি, এরপর এক্সট্রা একটা ওয়ার্ড যুক্ত হবে, সেটা হচ্ছে বিং প্লাস ভি3। কখন? যখন কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস হবে, আই রিপিট ইট, কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস হবে। আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, আমি এই পিডিএফ ফাইল পাঠিয়ে দিব ক্লাস শেষে। এরপর দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ প্লাস ভি3, যেমন আই হ্যাভ প্লেড ফুটবল। প্যাসিভ হচ্ছে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি3, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স গুলোতে বিং বসে, পারফেক্ট টেন্স গুলোতে বিন বসে। আরেকটা স্ট্রাকচার হচ্ছে মডাল ভার্ব, গতকাল যারা ক্লাস করেছিলেন, সাবজেক্ট প্লাস ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। মডালের পর মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে বসে, আমি বারবার বলছিলাম। বাট যখন মডালের প্যাসিভ হয়, তখন এদের পর একটা বি প্লাস ভি3 হয়, বি প্লাস ভি3। যেমন দেখেন আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি, ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে। তাহলে একটা জিনিস বোঝেন, অ্যাম, ইজ, আর, এরপর হচ্ছে ওয়াজ বা ওয়ার প্লাস, অথবা হচ্ছে কি, যে উইল বি বা শ্যাল বি, উইল বি লিখি, এরপর হচ্ছে প্লাস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, প্লাস ভি3। এটা হচ্ছে মূলত ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। কিসের প্যাসিভ? ইনডিফিনিট টেন্সের। আর যখনই এই অ্যাম ইজ আর এর পরে আমি একটা বিং যুক্ত করতেছি, এই ওয়াজ আর এর পরে আমি একটা বিং যুক্ত করতেছি, এই উইল বি এর পরে আমি একটা বিং যুক্ত করতেছি, তখন এটাকে বলছি যে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। আর কিছুই না, দেখেন কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। এরপরে এই যে হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, এই তিনটার পরে যদি জাস্ট ভি3 থাকে, তাহলে সেটা অ্যাক্টিভ। এরপরে যদি মনে করেন এই যে ভি3 আছে, এটা হচ্ছে পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। আর যখনই এদের পরে আমি বিন বসাচ্ছি, এদের পরে আমি যখনই বিন বসাচ্ছি, তখন আমাদের সেটা হয়ে যাচ্ছে, তখন আমাদের সেটা হয়ে যাচ্ছে কি? প্যাসিভের স্ট্রাকচার, হ্যাভ বিন প্লাস ভি3, হ্যাজ বিন প্লাস ভি3, বা হ্যাড বিন প্লাস ভি3। এটা কিসের স্ট্রাকচার? এটা হচ্ছে আমাদের পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এটা আমাকে একটু বুঝতে হবে। তাহলে ইনডিফিনিট টেন্স কি, কন্টিনিউয়াস টেন্স কি, পারফেক্ট টেন্স কি? আর মডালের ক্ষেত্রে এই যে ক্যান, কুড, এগুলোর পরে বি প্লাস ভি3, যেমন এই যে বললাম আই ক্যান প্লে
ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। এটার প্যাসিভ হচ্ছে যে ফুটবল ক্যান বি প্লেড, বাংলা অর্থ কি ফুটবল খেলা যেতে পারে। সো এই স্ট্রাকচার গুলো কঠিন না, খুবই সহজ, আপনারা নিজেরা একটু দেখে নিন, আমি পিডিএফ পাঠিয়ে দিব। এখন আমি কয়েকটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স একটু দেখাই, এরপরে আমি একটা মেইন পার্টে আসবো, যেটা বিসিএস ব্যাংক জব অ্যাডমিশন টেস্টে যেখান থেকে কোশ্চেন আসে, তারপরে কিন্তু আমি কনভারসেশন প্র্যাকটিস করব। অনেকটা সময় আর আপনাদের একটু থাকতে হবে, আর প্রায় 20 মিনিটের মতো আমি আরো ক্লাস নিব, আপনারা একটু থাকার চেষ্টা করেন। তাহলে দেখেন আপনি সম্পূর্ণ বিষয়টা সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট পাবেন। ভাষা ভাষা শিখে কি করবেন, ক্লিয়ার কনসেপ্টটা রাখতে হবে। এখানে ডিটেলস একটা ক্লাস আছে এই প্যাসিভ ভয়েসের, এটা দেখবেন কতটা ফ্রুটফুল হয় আপনাদের জন্য। আমি এখানে আসতেছি, তার আগে এই সেন্টেন্স গুলো একটু আমরা দেখে আসি। দেখেন এখানে একটা বাক্য দেওয়া আছে, আগে বুঝতে হবে যে প্যাসিভ সেন্সটা আমি বুঝতেছি কিনা। একটা বাক্য দেখলে বা একটা বাক্য ভাবলে আমি সেটা আইডেন্টিফাই করতে পারছি কিনা, যেটা প্যাসিভ ভয়েস। আইডেন্টিফাই করতে না পারলে আপনি কিভাবে করবেন? তো দেখেন এখানে বলছে বিড়ালটিকে বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। এই যে বাক্যটা কি আছে বলেন, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। এখন আপনি কিভাবে বুঝতেছেন যেটা প্যাসিভ ভয়েস, আগে সেটা বলেন। এটা যে প্যাসিভের একটা সেন্টেন্স বা স্ট্রাকচার, এইটা আপনি কিভাবে বুঝবেন? আগে আপনি সেইটা অনুধাবন করেন, সেইটা রিয়েলাইজ করেন, সেইটা বোঝার চেষ্টা করেন। দেখেন এই বাক্যের সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে বিড়াল। এখন বিড়াল কি কোনো কাজ করতেছে? দেখেন তো, প্র্যাকটিক্যালি ভাববেন যে কোনো বিষয়, তাহলে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কথাটা বুঝবেন। হাঁটতে হাঁটতে দেখছেন যে রাস্তার পাশে একটা বিড়াল মরে পড়ে আছে, এবং বিড়ালটাকে দেখে মনে হচ্ছে কেউ একজন এটাকে লাঠি দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলছে, কেউ একজন এটাকে লাঠি দিয়ে মারছে। এখন কে মারছে মানে কাজটা কে করছে, কার দ্বারা হয়েছে, তাকে তো আর আপনি দেখতে পারছেন না। আপনি জাস্ট একটা মরা বিড়াল দেখছেন, যেটা কি ইনঅ্যাক্টিভ, বিড়াল তো আর নড়তে চড়তে পারতেছে না, মরা বিড়াল, অর্থাৎ সেটা ইনঅ্যাক্টিভ না। তখন কে মারছে, কার দ্বারা কাজটা হয়েছে, অর্থাৎ ডুয়ারটাকে, কর্তাকে, এটা আপনি জানেন না, তাহলে এটা অবশ্যই প্যাসিভ। এখন প্যাসিভ তো হলো, আমি কোন টেন্সে করব? বাংলা বাক্য দেখে আমরা টেন্স বুঝি কিনা, টেন্স ধরতে পারি কিনা, টেন্স আইডেন্টিফাই করতে পারি কিনা, এটা বুঝতে হবে। যেহেতু হয়েছিল, এই যে বাংলা ক্রিয়াপদ যদি ল বা লাম থাকে, করেছিল, গিয়েছিল, হয়েছিল, দিয়েছিল, নিয়েছিল, তাহলে সেগুলো কোন টেন্স? সেগুলো হচ্ছে পাস্ট টেন্স। কোন টেন্স? আমি আবারও বলছি, পাস্ট টেন্স। তাহলে বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, এটা কোন টেন্সের সেন্টেন্স? এটা হচ্ছে মূলত পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস কি? ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি। আমার সাথে রিপিট করেন, দেখবেন আপনার মুখস্থ হয়ে যাবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস কি বলছি বলেন তো? ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি। অর্থাৎ সাবজেক্ট কি? দ্য ক্যাট, বিড়াল, দ্য ক্যাট। এরপর ভার্ব কে? ওয়াজ। এরপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল কিল, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। আমরা ওয়াজের ব্যবহার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করি, কিন্তু তারপরে ভার্বের সাথে আইএনজি বসে, বাট আইএনজি না, ভি থ্রি বসবে। কেন? এটা প্যাসিভ। কেন প্যাসিভ? সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়। সো দ্য ক্যাট ওয়াজ কিল, জাস্ট এতটুকুই, আর কিছুই না। বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, ইংলিশ কি? দ্য ক্যাট ওয়াজ কিল। পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, এই বাক্যটার ইংলিশ কি? কেন এটা প্যাসিভ, আগে সেটা বোঝেন। পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, সাবজেক্টকে পরীক্ষা। আমরা বলি না যে এই তোমার পরীক্ষা কবে শুরু হবে, তোমার পরীক্ষা কবে শেষ হবে, তোমার কি রেজাল্ট দিয়েছে? এই যে পরীক্ষা বা রেজাল্ট, এই শব্দগুলো, এটা কি ইনঅ্যাক্টিভ না অ্যাক্টিভ? আগে সেটা বলেন। ইনঅ্যাক্টিভ না। পরীক্ষা কি নিজে নিজে শুরু হতে পারে? পরীক্ষার কি কোনো হাত পা আছে? পরীক্ষার বোর্ডের দায়িত্বে যারা থাকে, সেটার কন্ট্রোলে যারা থাকে, তারা এটা নেয়। তাহলে যখন আমি ওই পরীক্ষাকে আমি ধরছি, তখন অবশ্যই সেটা প্যাসিভ। পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল, দ্য এক্সাম, এটাও প্যাসিভ ভয়েস এবং পাস্ট টেন্স। দ্য এক্সাম ওয়াজ ফিনিশড অন টাইম, পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল, দ্য এক্সাম ওয়াজ ফিনিশড অন টাইম। এরপর গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, বাংলায় যদিও হয়েছে লেখা, বাট গতকাল লেখা আছে, এজন্য এটা পাস্ট টেন্স হবে, নট পারফেক্ট, পাস্ট টেন্স। অর্থাৎ আওয়ার রেজাল্ট, সাবজেক্ট কিন্তু গতকাল না, সাবজেক্ট কি? আওয়ার রেজাল্ট, আওয়ার রেজাল্ট। ভার্ব কি? ওয়াজ পাবলিশড। এই এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি। আওয়ার রেজাল্ট ওয়াজ published, our result was published yesterday, our result was published yesterday। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। দেখেন এই বাক্যটা বোঝেন, এটা কোন টেন্স? এটা কিন্তু ফিউচার টেন্স, হবে, যাবে, খাবে, ফিউচার টেন্স না। বাট এখানে সাবজেক্ট কে? রাজু। দেখেন এই রাজু কিন্তু কোনো কাজ করছে না, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ। প্যাসিভ ভয়েস মানে সাবজেক্ট কিন্তু কোনো কাজ করে না। রাজুকে লন্ডনে পাঠানো হবে মানে কেউ একজন পাঠাবে,
তার আব্বু হতে পারে, তার ভাই হতে পারে, অর্থাৎ কারো দ্বারা সে যাবে, কেউ একজন কাজটা করবে। রাজু এই মানুষটা কিন্তু ইনঅ্যাক্টিভ, এ কোনো কাজ করছে না, একে পাঠানো হবে, অর্থাৎ আমার গুরুত্বটা অবজেক্টের উপর, কাকে পাঠাবে? রাজুকে। সো আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে, সাবজেক্টকে রাজু। এটা যেহেতু প্যাসিভ ভয়েস এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে শ্যাল বি বা উইল বি প্লাস ভি3, অর্থাৎ এটা হচ্ছে রাজু উইল বি সেন্ট টু লন্ডন, রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো, অর্থাৎ এসিএনডি, সেন্ড এর পাস্ট পার্টিসিপল সেন্ড। সো এগুলো বুঝতে হবে। একবার ভাবেন এই যে বাক্যগুলো আপনারা দেখছেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স, আমরা আমাদের ডে টু ডে লাইফে এই ধরনের কথা বলি কিনা, ব্যবহার করি কিনা, বাট ইংলিশে কতজন করতে পারে? আমরা পারি না, জাস্ট প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে। এটা জানতে হবে। দেখেন এখানে আরো কতগুলো সেন্টেন্স আছে। আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, আমাদের গ্রামে প্রতি বছর বই মেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, আগামীকাল তার জন্মদিন পালন করা হবে, আমাকে খেতে দেওয়া হয়নি, বর্তমানে সব জায়গায় তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এই বাক্যগুলো আপনি চেষ্টা করেন, ট্রান্সলেট করতে যান, দেখবেন কোনো না কোনো জায়গায় বাধা ফেস করছেন আপনি। কেন? প্যাসিভ থাকার কারণে। যেমন দেখেন, আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, বলতে পারেন কি হবে? দেখেন সাবজেক্টটা কি? আমরা, তাহলে উই, কিন্তু আমরা কোনো কাজ করতেছি না, আমরা ইনঅ্যাক্টিভ। বাইরে থেকে কেউ কোনো একটা বিষয় এসে আমাদেরকে জানিয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। হয়েছে, গিয়েছে, থেকেছে, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে উই হ্যাভ বিন, বোঝেন কিন্তু, ইনফর্ম, জানানো ইংরেজি কি? ইনফর্ম করা না? উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। দেখেন আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এই বিনটা যদি জাস্ট আমি এখান থেকে উঠাই দিতাম, মনে করেন এই বিন নেই, আমি যদি বাক্যটা এরকম লিখতাম যে উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, এই বাক্যটার বাংলা কি হতো জানেন? আমরা বিষয়টি জানিয়েছি। তখন সাবজেক্ট অ্যাক্টিভ হয়ে যায়, সাবজেক্ট কাজ করা শুরু করে দেয়। আমরা বিষয়টা জানিয়েছি, আমরা কাউকে কোনো বিষয় জানিয়েছি। বাট আমার বাংলাটা এরকম না, বাংলাটা হচ্ছে এরকম যে আমাদেরকে জানানো হয়েছে, অর্থাৎ বাইরে থেকে কেউ কোন একটা বিষয় আমাদেরকে জানিয়েছে, অর্থাৎ আমরা ইনঅ্যাক্টিভ, আমরা অ্যাক্টিভ না। আমি যদি বলি উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, আমরা বিষয়টি জানিয়েছি, বাট এখানে বাংলাটা কি? আমাদেরকে জানানো হয়েছে। তাহলে কি হবে? উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, উই হ্যাভ বিন ইনফর্মড। দেখছেন? তাহলে এই একটা ওয়ার্ডের চেঞ্জের কারণে সম্পূর্ণ মিনিংটাই চেঞ্জ হয়ে গেল। এটাই বুঝতে হবে, অ্যাক্টিভ কি আর প্যাসিভ কি ধরা শিখতে হবে। দেখেন 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, এটা প্যাসিভ। কেন প্যাসিভ? জাস্ট এখানে সাবজেক্টটাকে, আপনি যদি বলতেন আমরা বিজয় দিবস পালন করি, তাহলে সেটা অ্যাক্টিভ হতো, আমরা করি, উই সেলিব্রেট, উই অবজার্ভ, বাট এটা পালন করা হয়। এখন এই বাক্যটা দেখলে অনেকে আগে বলবে যে 16 ডিসেম্বর, কিন্তু এটা বলা যাবে না। এই 16 ডিসেম্বর একটা টাইম, টাইম কখনো সাবজেক্ট হয় না। একটা বাক্যের সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন। এখানে কি পালন করা হয়, কোন জিনিসটা? বিজয় দিবস, অর্থাৎ ভিক্টরি ডে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ভিক্টরি ডে। এইবার হচ্ছে আমি ভার্ব বসাবো, পালন করা, সাবজেক্টের পর ভার্ব, পালন করা হয়। অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, রেগুলার হয়, প্রতি বছর হয়, তাহলে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে ইজ প্লাস ভি3, ইজ অবজার্ভ, ভিক্টরি ডে ইজ অবজার্ভ। এই যে 16ই ডিসেম্বর এইখানে লাস্টে বসবে, ডে বা ডেটের আগে অন প্রিপোজিশন বসে, অন 16 ডিসেম্বর। ডিসেম্বর কি বললাম বলেন তো? ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর। আমাদের গ্রামে প্রতি বছর বই মেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। তাহলে এখানে আমাদের গ্রাম কোনো সাবজেক্ট না। অনেকে এই ধরনের বাক্য করতে গেলে অনেকে মনে করে কি যে একটা বাক্যের শুরুর ওয়ার্ডই মনে হয় সাবজেক্ট, বাট না। এই প্যাসিভ রিলেটেড বাক্যে বিশেষ করে সাবজেক্টটা আপনাকে বের করতে হবে। ভার্বকে হোয়াট অ্যান্ড হুম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। কি পালন করা হয়? বই মেলা, ওইটা হচ্ছে সাবজেক্ট। বুক ফেয়ার ইজ হেল্ড ইন আওয়ার ভিলেজ এভরি ইয়ার ইন ফেব্রুয়ারি। সো এইভাবে এই কথাগুলো বলতে হয়। একবার ভাবেন এটা কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি সত্যিকার অর্থে ইংলিশে এক্সপার্ট হতে চান, আপনি যদি সত্যিকার অর্থে ইংলিশে ফ্লুয়েন্ট হতে চান, অবশ্যই অবশ্যই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। না হলে আপনার অনেক দুর্বলতা থেকে যাবে। অনেকেই মনে করতে পারেন আমি টেন্স জানি, গ্রামার বুঝি, তারপরেও কেন ইংলিশে কথা বলতে পারি না? আমি তো মোটামুটি লিখতে পারি, আমি তো রিডিং করতে পারি, কিন্তু কথা বলতে গেলে কেন শব্দ নিয়ে আসতে পারি না, ভার্বকে সঠিকভাবে ইউজ করতে পারি না? এই প্যাসিভ ভয়েসের দুর্বলতা থাকার কারণে, যেটা আপনাকে রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে। আমি যাদেরকে শেখাই, আপনারা দেখেন, আপনারা যারা এর প্রিভিয়াস ক্লাসগুলো আমার করেছেন, আমি অনেক পরিশ্রম করে শেখাই। যারা আগের ক্লাসগুলো করেননি, রেকর্ডেড ক্লাসগুলো দেখবেন, ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো করলে অনেক কিছু শিখতে পারবেন। আপনারা অনেকেই আছেন বিভিন্ন জায়গায় অলরেডি পেইড কোর্স করছেন, পেইড ক্লাসে ভর্তি আছেন। দেখেন এই যে আমি একটু আগে আপনাদের এটা দেখাচ্ছিলাম, আপনাদের মনে আছে কিনা, এটা না, কোনটা জানেন? এই যে এটা। এই ধরো এরকম দেখেন, স্পোকেন রুল 20, কুড হ্যাভ এর ব্যবহার,
স্পোকেন রুল 21, সাবজেক্ট প্লাস নিড টু এর ব্যবহার। আমি একটা সেন্টেন্স দিয়ে দিলাম, বাকিগুলো আপনারা করেন। এরকম 100টা 150টা স্ট্রাকচার মনে করেন আমার কাছে আছে, অনেক টিচার আছে এগুলো করা, এগুলো দেখায়। বাট এইটা থেকে ঘোড়ার ডিম ছাড়া কিছু হয় না। এরকম একটা স্ট্রাকচার আমি দিলাম যে আই এম ট্রাইং টু প্লাস ভার্ব, আপনি একটা সেন্টেন্স করেন, করলাম, আমি একটা সেন্টেন্স করে দিলাম, বাকিগুলো আপনি করেন। অনেকে আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার চেষ্টা করতেছি, তাহলে আমি কিছু করার চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু ডু সামথিং। এবার বাকিগুলো আপনারা করেন। অনেকে এগুলো করে দিবে, ভাববে কত সুন্দর স্পোকেন ইংলিশ শিখছি, ও খুব ভালো এনজয় করছি, অনেক ভালো স্পোকেন ইংলিশ শিখছি। বাট এগুলো কি মনে রাখা যায়? এগুলো কি প্র্যাকটিক্যাল লাইফে ওইভাবে ব্যবহার করা যায়? আমি যে সেন্সটা দিচ্ছি, আমি যে ধারণাটা দিচ্ছি, একবার ভাবেন আমি কিসের ধারণা দিচ্ছি, কোন জায়গা থেকে কথা বলছি। ল্যাঙ্গুয়েজের অরিজিনটা থেকে আমি কথা বলছি, কেন আমরা ভাষা পারি না, কোন জায়গা দুর্বলতার কারণে আমরা পারি না। এই যে কথাগুলো, এই যে বাক্যগুলো, এই ধরনের বাক্য আমরা ডে টু ডে লাইফে ব্যবহার করি বাংলায়, বিভিন্ন কনভারসেশনে, বিভিন্ন এক্সপ্রেশনে, কিন্তু ইংলিশে আমরা বলতে পারি না। সো এইটা আপনাকে শিখতে হবে আপনি যদি প্রফেশনাল হতে চান। আমি যাদেরকেই শেখাই, অনেক পরিশ্রম করে শেখাই। সেই 2020 সাল থেকে এই অনলাইনের ব্যাচ গুলো পরিচালনা করে আসছি। 83টা পেইড ব্যাচ বর্তমানে রানিং আছে, আমি সফলতার সাথে পরিচালনা করে আসছি। আমার নতুন যে ব্যাচ, 84তম ব্যাচ, আগামী পরশুদিন 13 তারিখ থেকে শুরু হবে। ভর্তি চলতেছে, অনেকেই আজকে অনেকেই ভর্তি হয়েছেন আপনারা। তো যারা এখনো পর্যন্ত একদম নতুন পেইড ব্যাচে ভর্তি হতে চান, এই ফ্রি ক্লাস গুলো কি হয়, অন ওয়ে কমিউনিকেশন, যেটা আমি বারবার বলছি। আমি ক্লাস নিচ্ছি, আপনি দেখছেন বুঝছেন, বাট পেইড কোর্সে টু ওয়ে কমিউনিকেশন। সেখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন, সেখানে আপনারা কনভারসেশন প্র্যাকটিস করতে পারবেন। এইবার থেকে এই সবগুলো বিষয় আমি উন্মুক্ত করে দিব, এবং প্রত্যেকেই যারা আছেন এখানে, অনেকেই আমার আগের ব্যাচের স্টুডেন্টও আছেন, তারা জানেন। সো তারা যারা ক্লাস মিস করেছেন, গ্যাপ দিয়েছেন, নতুন ব্যাচে ক্লাস করতে পারবেন। আমার এই কোর্সের টোটাল কোর্স কি 2000 টাকা, এবং এই কথাটা আমি বারবার বলছি। আমাদের টার্গেট হচ্ছে 3 মাসের ভিতর আপনি ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন। বাট যদি আপনি ক্লাস গ্যাপ দেন, যদি আপনি ক্লাস মেনটেন করতে না পারেন রেগুলারিটি, যদি পরবর্তীতে আপনার আবার ক্লাস করতে হয়, 3 মাস যদি ওভার হয়ে যায়, আপনি সেটাও করতে পারবেন, আলাদা কোনো টাকা দিতে হবে না। টোটাল 2000 টাকা যদি আপনার কমপ্লিট থাকে, এই 2000 টাকার ভিতরে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনি থাকতে পারবেন। যে কোনো নতুন ব্যাচের সাথে আপনি ক্লাস করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে। ইংলিশ শিখতে গেলে টু ওয়ে কমিউনিকেশনের প্রয়োজন হয়, স্পিকিং প্র্যাকটিসের প্রয়োজন হয়, যেটা আমি এইখান থেকে করাবো। সো যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান তারা হতে পারবেন, কারণ সিট আর নেই খুব বেশি। আর আমি কিভাবে শেখাই, কিভাবে বোঝাই, যারা রেগুলার ক্লাস করছেন তারা জানেন। এই কোর্সটা প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, যে কেউ করতে পারবেন। ঠিক আছে? আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমি তো আপনাদের অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম। এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন: 01997356957, 09386899196। এভিয়ান, এটাও আমি বলছি, যদি একবারে 2000 টাকা না দিতে পারেন, 2000 টাকা কমপ্লিট থাকলে আপনি সবকিছুর একদমই ফুল অ্যাক্সেস পাবেন। আপনি 1000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, সেখানেও কোনো সমস্যা নেই। ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস করতে পারবেন, লাইভ ক্লাস প্লাস প্রত্যেকটা ক্লাসের সাথে রেকর্ড, পিডিএফ ফাইল। আর আহ, বাকি 1000 টাকা আগামী 1 মাসের ভিতরে আপনি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে আপনি, বাংলাদেশের কোথাও কোনো টিচার এভাবে ভেঙে ভেঙে টাকা নেয় না, সেই সুযোগটা আমি রাখি যে আপনি 1000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস করতে পারবেন। আবারও বলছি, 13 তারিখ থেকে ক্লাসগুলো শুরু হবে। ক্লাস টাইম 1 ঘন্টা থাকবে, এবং 3 মাসের কোর্স, বাট 3 মাসের থেকেও যদি বেশি সময় লাগে সেটাও পাবেন, বাড়তি কোনো টাকা দিতে হবে না। আর আমার এই ক্লাসগুলো যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, ইমিগ্রান্ট, যে কেউ করতে পারবেন। আর প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতেই হবে, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে করতে পারে। একদম যারা দুর্বল আছেন তারাও করতে পারবেন। টোটাল 70টা ক্লাস, এখানে হিউজ ক্লাস থাকবে। ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস হবে। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, ক্রিয়েটিভ ডেভেলপমেন্টটা আসে। 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর। 40 থেকে 50 নম্বর ক্লাস থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর, যারা রাইটিং এক্সপার্ট হতে চান। এরপর লাস্টের 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর। অনেকেই অনেক জায়গায় ক্লাস করে, কোর্স করে, আমি এই যে আপনাদের শেখাচ্ছি, আপনি শিখতেছেন, বুঝতেছেন। এটা তো সায়েন্স না বা ম্যাথ না, এটা কোনো রকেট সায়েন্স না যে আমি বুঝে শুনে দেখলাম, নোট করলাম না। এটা একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। আপনাকে এক্সারসাইজ করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু জেনারেট আইডিয়া ফ্রম ইউর ওন ব্রেন, অ্যান্ড ইউ হ্যাভ টু স্পিক ফ্রম ইউর ওন মাউথ। সো আপনি এখানে কথা বলবেন, আপনি এখানে প্র্যাকটিস করবেন। সেখানে কোনো ভুল হলে আমি ধরাই দিব। অর্থাৎ লাস্টের ক্লাসগুলো সব কাজ আপনি করবেন, জাস্ট আমি আপনাকে গাইড করব। আপনাকে
আপনার ওরাল ডেভেলপমেন্ট না হলে আপনি কখনোই ভালো ডেভেলপমেন্ট পাবেন না। সো এইটা আমি করিয়ে থাকি। আর ল্যাঙ্গুয়েজ ক্লাব তো থাকছে, প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে শিখতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। এতটুকু বলতে পারি। এই দুইটা নাম্বারে সেন্ড মানি করে লাস্ট ডিজিট জানালে আমি পেইড কোর্সে প্রাইভেট ব্যাচে আপনাদেরকে যুক্ত করে নিব। আমি আবারও বলছি, উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। নতুন ব্যাচ, 84তম ব্যাচ রাত 10টায় শুরু হতে যাচ্ছে আগামী পরশু দিন থেকে। যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনারা এতটুকু বলতে পারি, প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি। যদি মনে করেন আমি এই ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি শিখতে চাই, এক্সপার্ট হতে চাই, ফ্লুয়েন্ট হতে চাই, নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আপনি আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। যদি মনে করেন আমি একটা মেন্টরের অধীনে থেকে, গাইডলাইনের ভিতর থেকে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে চাই, প্রফেশনাল হতে চাই, আদারওয়াইজ আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে আপনি হয়তো শিখতেছেন, শিখবেন, শিখতেই থাকবেন, শিখতেই থাকবেন, নিজের ভিতরে অ্যাকচুয়াল কনফিডেন্টটা পাবেন না যে আমি এখন পুরোপুরি ভাবে ইংলিশ জানি। হ্যাঁ, তো যদি একটা গোছানো পদ্ধতিতে আপনি এগোন, যদি বুঝতে পারেন আমার শুরুটা কোথায় শেষটা কোথায়, তাহলে আপনি অবশ্যই প্রফেশনাল হতে পারবেন, এক্সপার্ট হতে পারবেন। এতটুকু বলতে পারি। আমার কাছে ক্লাস করে, এবং যারা ভর্তি হবেন আপনার একটা আইডি কার্ড দিব, এরকম আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার পেইড বাসের স্টুডেন্ট। অর্থাৎ পরবর্তীতে আপনি যদি হোয়াটসঅ্যাপটা ব্যান হয় বা নাম্বার হারিয়ে যায়, ইনকেস কোনো প্রবলেম ফেস করেন, এটা দেখালে আমি যে কোনো নতুন ব্যাচে আপনাকে অ্যাড করে নিতে পারবো। এছাড়া কোর্স শেষে আপনাদের যাদের সার্টিফিকেট লাগবে আমি সার্টিফিকেট প্রদান করব। একদম প্রফেশনাল ফর্মাল প্রসেসের মাধ্যমে, ইনস্টিটিউশনাল প্রসেসের মাধ্যমে সবকিছু আপনারা শিখতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, এখানে সবকিছু পাবেন। যারা বিজি লাইফ লিড করেন, দিনের বেলায় টাইম পান না, রাতের বেলায় এই ফ্রি টাইম বা লেজার টাইমকে মেনটেন করে ক্লাসগুলো করতে পারবেন। ইনকেস যদি কারো কোনো ক্লাস মিস হয়, আপনার রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল তো পাবেন। তো যাই হোক, আমি এবার বাকি পার্টটা দেখাই প্যাসিভ ভয়েসের। প্রত্যেকে একটু এই জায়গাটাতে মনোযোগ দেন, দেখার চেষ্টা করেন। যারা ভর্তি হতে চান তারা যোগাযোগ করবেন, দ্রুত ভর্তি হওয়ার চেষ্টা করবেন, কারণ আমার এই ক্লাসটার পর সব থেকে বেশি স্টুডেন্ট ভর্তি হয় আর সিট থাকে না। প্রত্যেকটা ব্যাচে এটাই হয়। তাই আপনাদের বলে রাখলাম, যদি কেউ একদম শুরু থেকে ধারাবাহিকভাবে করতে চান, যারা একদম দুর্বল তারা এখানে শিখতে পারবেন। আমি কিভাবে বোঝাই, কিভাবে শেখাই, এটা আপনারা দেখছেন। আমি কোনো রংচটা বিজ্ঞাপন দেখায় ভর্তি করাচ্ছি না। আমি রেগুলার আপনাদের লাইভ ক্লাস নিচ্ছি, লং টাইম ধরে লাইভ ক্লাস নিচ্ছি, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ রেকর্ড দিচ্ছি। একটা বা দুইটা ডেমো ক্লাস আমি শো করিনি, এই ফ্রি লাইভ ক্লাসগুলো একটা কোর্সের মতো করে নিচ্ছি। অনেকে আছেন বিভিন্ন জায়গায় পেইড কোর্স করেন, সেই পেইড কোর্সের সাথে আমার এই ফ্রি ক্লাসগুলো কম্পেয়ার করে যান। যদি বেটার কিছু না পান আপনি তখন বলবেন, আমি সেভাবেই শেখাই। সো বোঝার চেষ্টা করেন। আচ্ছা, তো এইবার দেখেন যে রাইটিং এ এই প্যাসিভ ভয়েসের গুরুত্ব কতটা বেশি। দেখেন, আমার আমার 10টা মাস্টার্স রাইটিং ক্লাস আছে, তার একটা ক্লাস হচ্ছে এটা। ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র বা যে কোনো ধরনের রিটেন ইংলিশের অধিকাংশই প্যাসিভ সেন্টেন্স দ্বারা হয়ে থাকে। যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকেই বাই এর ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু বাস্তবে বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ বাই ছাড়া প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার তুলনামূলক বেশি। মূলত যে সেন্টেন্সের সাবজেক্ট অনুপস্থিত সেক্ষেত্রে বাই এর ব্যবহার হয় না। যেমন দেখেন, রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে, জাস্ট এরকম একটা সেন্টেন্স, আপনি এখানে কোথায় বাই এর ব্যবহার করবেন? ইংলিশটা কি? দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। আরেকটি উদাহরণ দেখুন, রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে। দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। তো যাই হোক, এইখানে কি বলছে কথাটা, যে ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভের ভূমিকা অনেক বেশি। যে কোনো রিটেন ইংলিশে প্যাসিভের ব্যবহার হয়ে থাকে, কিন্তু আমরা সবাই প্যাসিভ মানে জানি বাই মি, বাই হিম, বাই হার, এই বাই এর ব্যবহার। কিন্তু বাস্তবে বিশেষ করে রাইটিং এ বাই ছাড়াই প্যাসিভের ব্যবহার বেশি। যারা প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করতে পারেন না, দেখেন কিভাবে করতে হবে। আমি এটা কেটে দিই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এই যে একটা বাক্য, এই ধরনের সেন্টেন্স দেখলে অনেকের গায়ে জ্বর চলে আসে, ভাবে কিভাবে ট্রান্সলেট করবো, কোনটার পর কোনটা বসাবো, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। কি লেখা আছে দেখেন তো, এই বাক্যটাকে আপনি ইংলিশে বলতে পারেন কিনা? স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। কি লেখা আছে? একটা বাক্য দেখেন, এটাকে আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। এখানে সাবজেক্ট কে? স্বাধীনতা দিবস না। আমরা অনেকেই মনে করি একটা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, বাট না। যে কোনো প্যাসিভ রিলেটেড বাক্যে সাবজেক্ট বের করার জন্য, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, যে কোনো প্যাসিভ রিলেটেড বাক্যে সাবজেক্ট বের করার জন্য আগে ভার্বের কাছে আসবেন। মনে রাখবেন, প্রতিটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশ বাক্যে ভার্ব সাবজেক্টের পরে থাকে। কি বললাম বলেন তো? প্রতিটা বাংলা বাক্যে, যে বাক্যই হোক, প্রত্যেকটা বাংলা সেন্টেন্স, বেঙ্গলি সেন্টেন্সে ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে।
তাহলে এখানে ভার্ব কোনটা দেওয়া হচ্ছিল। এইবার এই যে ভার্বটা লাস্টে আছে দেওয়া হচ্ছিল, এটাকে আপনি প্রশ্ন করেন কি বা কাকে দিয়ে। মূলত অবজেক্টটাই সাবজেক্ট হিসেবে কাজ করে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুই প্রকার অবজেক্ট আছে, একটা হচ্ছে ডাইরেক্ট বা বস্তুবাচক, ভার্বকে হোয়াট দ্বারা কোশ্চেন করলে পাওয়া যায়, আর একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক, ভার্বকে হুম দ্বারা কোশ্চেন করলে পাওয়া যায়। অর্থাৎ এই দেওয়া হচ্ছিল কে আপনি প্রশ্ন করেন যে কাকে দেওয়া হচ্ছিল আর কি দেওয়া হচ্ছিল, উত্তর কি জানেন? প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল আর গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। অর্থাৎ কোনো কোনো বাক্যে দুইটা অবজেক্টও থাকতে পারে, আবার একটাও থাকতে পারে। তো এই বাক্যে দুটোই আছে, ব্যক্তিবাচকও আছে বস্তুবাচকও আছে। যদি দুটো থাকে তাহলে মনে রাখবেন বস্তুর থেকে ব্যক্তিকে বেশি প্রাধান্য দিতে হয়। কি বললাম? যদি দুটোই থাকে বস্তুর থেকে ব্যক্তিকে বেশি প্রাধান্য দিতে হয়। অর্থাৎ কি দেওয়া হচ্ছিল? গার্ড অফ অনার। কাকে? প্রধানমন্ত্রীকে। সাবজেক্ট হচ্ছে এইটা, কোনো স্বাধীনতা দিবস সাবজেক্ট না। আবারও বলছি, প্যাসিভ বাক্যে সাবজেক্ট বের করার জন্য আগে ভার্বের কাছে আসবেন। প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করলে সাবজেক্ট পাওয়া যায়। তো দা প্রাইম মিনিস্টার, এটা হচ্ছে সাবজেক্ট। এবার ভার্ব বলবে, প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব কিন্তু সাবজেক্টের পরে বসাতে হবে। সাবজেক্ট আর ভার্ব যদি কেউ পাশাপাশি বসাতে পারে সঠিক ফর্ম মেনটেন করে, তাহলে তার সম্পূর্ণ সেন্টেন্সটা কারেক্ট থাকে। বাট এই ভার্বের জায়গাটা যদি কেউ ভুল করে, সব ভুল হয়ে যায়। তাহলে ভার্বটা কিভাবে বসাবো? এই যে দেওয়া হচ্ছিল, এইটা দেখে আপনার এবার টেন্স ধরতে হবে, যেটা কোন টেন্সে লেখা। আমি যদি বলি দেওয়া হয়, প্রেজেন্ট ইনডিফিনিট। দেওয়া হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেওয়া হয়েছিল, হয়েছিল, পাস্ট ইনডিফিনিট। দেওয়া হচ্ছিল, অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস বিং প্লাস ভি থ্রি। অর্থাৎ ওয়াজ বিং, দেওয়া ইংরেজি কি? গিভ। এর পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি কি? গিভেন। এই যে পার্টটুকু আমি লিখছি, মানে এই দেওয়া হচ্ছিল দেখে যদি সঠিকভাবে আপনি এই অংশটা লিখতে পারেন যে দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন, ওয়াজ বিং গিভেন, এই জায়গায় যদি কেউ ভুল করে ফেলে, যদি কেউ ওয়াজ গিভিং দেয়, ওয়াজ গিভেন দেয়, বিংটা যদি না বসায়, বিং এর জায়গায় যদি বিং বসায়, তাহলে কিন্তু সব ভুল। অর্থাৎ বাংলায় যে ভার্বটা থাকে, প্রত্যেকটা বাংলা বাক্যে লাস্টে ভার্ব থাকে, সেই ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করে সঠিক ফর্মটা যদি আপনি সাবজেক্টের পর বসাতে পারেন, বাদ বাকি যে অংশটা সেখানে যদি কোনো ভুলও হয়, সেটা মেজর কোনো মিস্টেক হয় না। বাট এই ভার্বের জায়গায় যদি কেউ ভুল করে, টেন্স ধরে সঠিক ভার্ব না বসাতে পারে, সম্পূর্ণ সেন্টেন্স কিন্তু ভুল হয়ে যায়। তো এইখানে সব থেকে বেশি ফোকাস করতে হবে। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন, এই যে সাবজেক্ট আর ভার্ব বসালাম। এইবার নিয়ম কি জানেন? বাকি যে অংশটা বাংলা বাক্যের উল্টা দিক থেকে করতে করতে আসতে হবে, অর্থাৎ লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসতে হবে। বাকি যে অংশটা আছে বাংলা বাক্যের লাস্ট থেকে করতে করতে ফার্স্টের দিকে আসতে হবে। অর্থাৎ দা প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন, প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল কি। এবার বাকি যে অংশটুকু আছে দেখেন, গার্ড অফ অনার, গার্ড অফ অনার, গার্ড অফ অনার। এরপর হচ্ছে যে আহ কি, স্বাধীনতা দিবস উপলক্ষে। তাহলে উপলক্ষেটা আগে বসাবো, যে লাস্টের থেকে ফার্স্টের দিকে যাচ্ছে, ঠিক আছে। অন দা অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ডে। তাহলে টোটাল বাক্যটা আমি কি লিখলাম দেখেন তো, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। অর্থাৎ কেন এই ওয়াজ বিং গিভেন লিখলাম? এই সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। এখানে সাবজেক্ট কোনো কাজ করছে না, প্রধানমন্ত্রী কিন্তু নিষ্ক্রিয়, পুতুল। প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল, অর্থাৎ কোনো সেনাবাহিনী বা পুলিশে হয়তো তাকে স্যালুট দিচ্ছে, গার্ড অফ অনার দিচ্ছে, অর্থাৎ অন্য কেউ দিচ্ছে, কাজটা অন্য কারো দ্বারা হচ্ছে। কিন্তু এই ভার্বটা যদি আমি ভুল করে এরকম লিখি, আমি যদি বলি দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ গিভিং গার্ড অফ অনার, এটা এই ওয়াজ গিভিংটা কি জানেন? এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার, অ্যাক্টিভ, অ্যাক্টিভ ওয়াজ গিভিং। এই বাক্যটার বাংলা কি হয় জানেন? যে প্রধানমন্ত্রী গার্ড অফ অনার দিচ্ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে, তখন সাবজেক্টটা কাজ করা শুরু করে দেয়, সাবজেক্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। বাংলাটা কি হয় বললাম? প্রধানমন্ত্রী গার্ড অফ অনার দিচ্ছিল, প্রধানমন্ত্রী দিচ্ছিল, প্রধানমন্ত্রী স্যালুট দিচ্ছিল, কাজ করছিল। বাট বাংলাটা তো আর ওই রকম না। বাংলা কি, যে প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল, ওই যে মন্ত্রীকে দেওয়া হচ্ছিল, ওর জন্য কিন্তু আমাকে লিখতে হচ্ছে ওয়াজ বিং গিভেন। সেই প্যাসিভ বুঝতে হবে, অ্যাক্টিভের সাথে কম্পেয়ার করতে হবে। এতটা ভেঙে ভেঙে এতটা ডিটেলস কেউ দেখাবে না। ক্লাসগুলো করে যান, টাকা পয়সা দিয়ে এই ক্লাস আপনি পাবেন না। একটা বিসিএস এর কোচিং এ 20,000 টাকা দিয়ে ভর্তি হন, এত ডিটেলসে ভেঙে আপনাকে কেউ দেখাবে না। একটা আইএলস এর কোর্সে ভর্তি হন, কেউ দেখাবে না। আমি যেটা বলি, আমি যেটা করি, যেটা দেখাই, আমি আমার ভিতরে যতটুকু আছে আমার সাধ্য মতো সবটুকু দিয়ে অনেক পরিশ্রম করে পড়ানোর বা বোঝানোর চেষ্টা করি। আমি আমার কোর্সের বিজ্ঞাপন দিই, কেউ আপনাকে সারা জীবন ফ্রিতে পড়াবে না, যেটা রিয়েলিটি, যেটা সবাই জানে বা বোঝে। আমি আপনাকে সারা জীবন ফ্রিতে পড়াবো, আমার কি লাভ? না। আমি আমার পেইড কোর্স কি আছে, কি আপনার ভর্তি হন, আসেন, আমি আপনাকে বলছি, সেটা বিজ্ঞাপন দিচ্ছি।
তো এটা তো আর আমি না শেখাই দিচ্ছি না, আমি তো আপনাকে আগে শিখাই নিচ্ছি, শেখাচ্ছি, বোঝাচ্ছি। বাট আমি ফ্রিতে সারা জীবন কি আপনাকে পড়াবো বা দেখাবো? আমি বলছি আপনারা যদি শিখতে চান, আপনার যখন শেখার ইচ্ছা আছে, আপনি যখন শিখছেন, সেই আগ্রহ প্রকাশ করছেন, সময় দিচ্ছেন এখানে, তাহলে কেন র্যান্ডমলি শিখবেন? আপনি প্রফেশনালি ল্যাঙ্গুয়েজটাকে গ্যাদার করার চেষ্টা করেন, যেটা সারা জীবনের একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। আপনি আমার কাছে না হোক অন্য জায়গায় শেখেন, বাট আপনি প্রফেশনালি শেখেন, আপনি ধারাবাহিকতা মেনটেন করে শেখেন, শুরু এবং শেষটা বোঝেন, তাহলে দেখবেন এটা আপনার কাজে লাগবে। না হলে আপনি আজকে যা যা ইংলিশ শিখছেন 1 বছর পরেও এরকম শিখতে থাকবেন, 5 বছর পরেও শিখতে থাকবেন, কোনো ডেভেলপমেন্ট আসবে না। তো এই জন্য এগুলো শিখতে হলে প্র্যাকটিক্যালি এভাবে শিখতে হয়। আমি যাদেরকে শেখাই, আমি এত কনফিডেন্টের সাথে কেন বলি আপনি পারবেন, কারণ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেব, সেটা যেখানেই হোক না কেন। So আপনি পারবেন। এরপর দেখেন, তাহলে দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে। আপনি পেইড কোর্স না করেন, ফ্রিতে এই ক্লাসগুলোই করে যান, বাট যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, ইভেন এই ক্লাসগুলো ভালোভাবে করেন, এতটুকু বলতে পারি যে আপনি আমাকে মনে রাখবেন, যে একটা জায়গায় আমি শিখছিলাম এইভাবে, এতটা ভেঙে ভেঙে, এতটা ডিটেলসে কেউ আমাকে শিখাইছিল। তো দেখেন, দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এই বাক্যটা ইংলিশে কি হবে? তো আগে ভার্বের কাছে আসেন, ভার্ব কোনটা? নেওয়া হচ্ছে না। এবার কি নেওয়া হচ্ছে না, কোন জিনিসটা, কোন জিনিসটা নেওয়া হচ্ছে না? উত্তর কি হবে? কোনো কার্যকর পদক্ষেপ। কি হবে? কোনো কার্যকর। দুর্নীতি হবে না বন্ধে হবে, বাংলাদেশ হবে না, কি? কোনো কার্যকর পদক্ষেপ। ইংলিশে এরকম, এনি ইফেক্টিভ স্টেপস, এনি ইফেক্টিভ স্টেপস। এরপর হচ্ছে নেওয়া হচ্ছে না, এটা কোন টেন্স? এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর নেগেটিভ সেন্টেন্স। তাহলে স্টেপ, সাবজেক্টটা যেহেতু প্লুরাল, আর নট, পদক্ষেপ অনেকগুলো হতে পারে, বিং, এম ইজ আর বিং প্লাস ভি থ্রি, সেটা নেগেটিভ যেহেতু, আর নট বিং, নাও ইংরেজি হচ্ছে টেক, টেকের পাস্ট পার্টিসিপল টেকেন। এই যে সাবজেক্ট আর ভার্বের পার্টটা লিখলাম, এইটা যে কারেক্ট করে লিখতে পারবে তার সম্পূর্ণ সেন্টেন্স কারেক্ট। আর এইখানে যদি ভুল হয়, সব ভুল। সো কি লিখলাম? এনি ইফেক্টিভ স্টেপস, মানে কি? কোনো কার্যকর পদক্ষেপ। আর নট বিং টেকেন, নেওয়া হচ্ছে না, নেওয়া হচ্ছে না। এইবার কি করব? সাবজেক্ট আর ভার্ব বসানোর পর, সাবজেক্ট এই এনি এর পরিবর্তে আপনি নো বসাতে পারেন, যে নো ইফেক্টিভ স্টেপ। এইখানে যদি নো বসান, এখানে নট বসানো লাগে না, কারণ বাক্যটা অটোমেটিক্যালি নট নেগেটিভ হয়ে যায়। অর্থাৎ নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন, বাংলা অর্থ হচ্ছে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এবার লাস্টের পার্টটুকু আমি লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো। অর্থাৎ মনে করেন আর 3টা ওয়ার্ড বাকি আছে, দুর্নীতি বন্ধে বাংলাদেশে, তাহলে আগে বাংলাদেশ লিখবো, তারপর বন্ধ, তারপর দুর্নীতি। তখন আমি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব, সাবজেক্ট এবং ভার্ব বসানোর পর বাংলা বাক্যকে লাস্ট থেকে ফার্স্টের দিকে যাব করতে করতে, ইংলিশে ট্রান্সলেট করার ক্ষেত্রে। সো নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ। যে কোনো দেশের আগে, বড় জায়গার আগে ইন প্রিপোজিশন বলবে, ইন বাংলাদেশ। এরপর কি? বন্ধে, বন্ধ মানে কি? স্টপ বা ক্লোজ। এখানে বন্ধে এই যে একটা একার আছে না, এটা কি ইনফিনিটিভ বলে, টু প্লাস বিয়ন্ড। ডু মানে করা, টু ডু মানে করতে, রিড মানে লেখা, টু রিড, রিড মানে পড়া, টু রিড মানে পড়তে, রাইট মানে লেখা, টু রাইট মানে লিখতে, এরকম। তাহলে স্টপ মানে বন্ধ, টু স্টপ মানে বন্ধে বা বন্ধ করতে, ওই এ কারটার জন্য টু বসাতে হয়েছে। এরপর কি? করাপশন। টোটাল সেন্টেন্সটা কি হলো? যে নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন, নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন। সো এই ধরনের সেন্টেন্স গুলো কতটা প্র্যাকটিক্যাল একবার ভাবেন। নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্টে এই ধরনের বাক্য যখন এসে থাকে, আমরা অনেকেই ট্রান্সলেট করতে পারি না, ঘাবড়ে যায়, গায়ে জ্বর চলে আসে। বাট এগুলো খুব সহজেই করা যায়। কিভাবে? এই প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহারটা শিখে। এই দেখেন, এই যে বাক্যটা, গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। কি লেখা আছে? গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। ইংলিশ কি হবে? তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট পাওয়ার জন্য ভার্বের কাছে আসবো। বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে? লাস্টে। ইংলিশে কোথায় থাকবে? সাবজেক্টের পরে। তাহলে কি রপ্তানি হবে বা কাকে রপ্তানি করা হবে? গার্মেন্টস এর পণ্য। সাবজেক্ট কি? দ্য প্রোডাক্ট বা দ্য গুডস, দ্য গুডস অফ গার্মেন্টস, দ্য গুডস অফ গার্মেন্টস, গার্মেন্টস এর পণ্যগুলো, দ্য গুডস অফ গার্মেন্টস। এবার রপ্তানি হতে থাকবে, ইংরেজি কি? উইল বি বিং এক্সপোর্টেড, এক্সপোর্টেড। বলুন তো কি বললাম? দ্য গুডস অফ গার্মেন্টস, গার্মেন্টস এর পণ্যগুলো, দ্য গুডস অফ গার্মেন্টস। এই যে উইল বি বিং এক্সপোর্টেড কেন লিখলাম? এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। যদি বলতাম রপ্তানি হবে, তাহলে উইল বি এক্সপোর্টেড, কিন্তু এটা হতে থাকবে, উইল বি বিং।
am is আর বিং প্লাস ভি থ্রি, ওয়াজ আর বিং প্লাস ভি থ্রি, আর এটা হচ্ছে উইল বি বিং প্লাস ভি থ্রি। সো সাবজেক্টের পরে বাংলায় ভার্ব লাস্টে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পর। এরপর কি বসাবো? বাকি দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে নিয়মিত আর একটা হচ্ছে বিদেশ। ওই যে বললাম লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো, তাহলে দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড ইন অ্যাব্রোড, বড় জায়গার আগে ইন প্রেপোজিশন বসবে, বিদেশে নিয়মিত ইংরেজি কি রেগুলারলি। তাহলে এইভাবে যে কোনো বাংলা সেন্টেন্সকে বা প্যাসিভ রিলেটেড সেন্টেন্সকে কিন্তু আপনারা ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। এগুলো শিখলে আপনি প্রফেশনাল হতে পারবেন, আপনি এক্সপার্ট হতে পারবেন। আপনার মনে হবে যে না, আমি এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে জানি, কনফিডেন্ট পাওয়া যায় নিজের ভিতরে। বাট এগুলো না জেনে ওই আই ইট রাইস, হি ড্রাইভস এ কার, শি ড্রস আ পিকচার, হ্যাঁ, এইগুলো শিখে বা এই যে টেন্স, ছোট ছোট স্ট্রাকচার, ভাষা প্রফেশনালি ডেভেলপ করা যায় না। দেখেন কত বড় একটা সেন্টেন্স, এই ধরনের বড় বাক্যগুলো দেখলে আমরা ভাবি কিভাবে করব, কোনটার পর কোনটা বসাবো, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, আমরা ঘাবড়ে যাই। বাট খুব সহজে করা যায়, একবার ভাবেন। দেখেন কি লেখা আছে, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। তো কিভাবে এটাকে আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন? সবার আগে ভার্বের কাছে আসেন। এখানে ভার্ব কি? নির্বাচিত করা হয়েছে। এই ভার্ব থেকে টেন্সটা ধরে ফেলবেন সাথে সাথে, হ্যাঁ, হয়েছে, গিয়েছে, থেকেছে, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি নির্বাচিত করা হয়েছে? সভাপতি। এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, তাকে করা হয়েছে তারিক মাহমুদকে। এই বাক্যে দুটো অবজেক্টই আছে, মানে হোয়াট দ্বারা প্রশ্ন করেও পাচ্ছি, হুম দ্বারা প্রশ্ন করেও পাচ্ছি। তো দুটোই যদি থাকে, ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে বস্তুর থেকে। তাহলে এখানে সাবজেক্টটা কি? বিশিষ্ট ইংরেজি কি? ফেমাস, প্রমিনেন্ট, রিনাউন্ড, এমিনেন্ট। রিনাউন্ড আইটি প্রফেশনাল, RENOWNED, রিনাউন্ড আইটি PRO প্রফেশনাল তারিক মাহমুদ। তারিক মাহমুদ কি লিখলাম? বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। সাবজেক্ট বসালাম, এর ভার্ব বসাবো। ভার্ব কি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাজ বিন, সিলেকশনের মাধ্যমে সিলেক্টেড, ইলেকশনের মাধ্যমে ইলেক্টেড, সো হ্যাজ বিন ইলেক্টেড। কি লিখলাম? রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড। এই যে সাবজেক্ট আর ভার্ব বসালাম, এইবার আমার কাজটা কি বলেন তো? বাংলা বাক্যের লাস্ট থেকে করতে করতে ফার্স্টের দিকে যাওয়া। তাহলে লাস্টে কি আছে? সভাপতি, দ্য প্রেসিডেন্ট। দ্য প্রেসিডেন্ট, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট। কিসের প্রেসিডেন্ট? বাংলাদেশ কম্পিউটার সমিতির। এই যে সমিতির, এই যে র কথাটা আছে না, ওর জন্য একটা অফ প্রেপোজিশন বসতে হয়। অফ মানে র এর অধিকারে বা মালিকানায় থাকা বোঝায়। সমিতির অফ বাংলাদেশ, একসাথে লিখবো, এক গুচ্ছ ওয়ার্ড, ফ্রেজ, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, SOCIETY, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। কি লিখলাম? রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর 2019-20, 2019-20 সালের জন্য। দেখেন কত সহজে করে ফেললাম, খুবই সহজ। বাট আমরা এটা বুঝি না, এটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না করার কারণে। আরেকটা কথা বলি, এটাকে কিন্তু ওই ডিরেক্ট অবজেক্ট দিয়েও করতে পারেন, মানে বস্তুবাচক অবজেক্ট দিয়ে। যেমন এই বাক্যটাকে আপনি এইভাবেও বলতে পারেন, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি, হ্যাজ বিন ইলেক্টেড। ইলেক্টেড অর্থাৎ নির্বাচিত করা হয়েছে কাকে? তারিক মাহমুদকে। টু রিনাউন্ড আইটি প্রফেশনাল, প্রফেশনাল তারিক মাহমুদ, তারিক মাহমুদ ফর 2019-20, 2019-20 সালের জন্য। এটাকে এখানেও লিখে দেওয়া যায় যে দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর 2019-20। এরপরে আমি এখানে হ্যাজ বিন ইলেক্টেড। এইবার একটা টু প্রেপোজিশন বসাতে হবে, অর্থাৎ কোনো ব্যক্তির কাছে যাওয়া, কারো প্রতি বা পর্যন্ত বোঝাতে টু বলবে, নট বাই। অর্থাৎ এই বাক্যটাকে, যে বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে, এটাকে দুই ভাবেই করা যায়। একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্টকে সামনে এনে, আর একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্টকে সামনে এনে। বাট মানে একটা বাক্যে দুটো অবজেক্ট যদি থাকে, আমি আবারও বলছি, এই প্রথম যেটা লিখছি এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, মানে ব্যক্তিকে আর কি প্রাধান্য দিতে হয়। বাট এটাও কারেক্ট সেন্টেন্স। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার
Computer Society for 2019-20 has been elected to renowned IT professional Tariq Mahmood. দেখেন আমরা ইংলিশ পারি না, এই ধরনের সেন্টেন্স গুলো ট্রান্সলেট করতে পারি না, আমরা অনেকেই ভাবি যে আমি টেন্স বুঝি না, আমি ভোকাবুলারি জানি না, তাই হয়তো পারি না। বাট না, এখানে টেন্স বা ভোকাবুলারি কোনো কিছু ম্যাটার করে না। এই যে টেন্স বলেন, ভোকাবুলারি বলেন, এগুলো হচ্ছে লার্নিং প্রসেস। এগুলো শিখতে 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 প্রতিদিনই নতুন নতুন পাওয়া যায়, ডেভেলপ হতে থাকে, আসতে থাকে। এটার জন্য আলাদা করে টাইম গুছিয়ে বেঁধে শেখার প্রয়োজন হয় না, এটা অটোমেটিক প্রসেসে হয়। আমরা পারি না মূলত আমরা সঠিক স্ট্র্যাটেজি জানি না, সঠিক টেকনিক জানি না একটা বিষয়কে কনভার্ট করা, ট্রান্সলেট করার। এই যে টেকনিকটা আমি দেখালাম, যে যে কোনো বাংলা বাক্যকে, বিশেষ করে প্যাসিভ রিলেটেড বাক্যকে যখন আপনি ইংলিশে করবেন, ফার্স্টে সাবজেক্ট দেন ভার্ব, বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশে টাইমটা বুঝে টেন্সটা ধরে সাবজেক্টের পরে সঠিক ফর্মটা বসাতে হবে। তারপর নিয়ম হচ্ছে বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসা, যখন আপনি সেটা ইংলিশে ট্রান্সলেট করবেন। এই যে একটা বাক্য দেখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বার্ষিক সম্মেলন 2019 আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তাহলে কি লেখা আছে? দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019 উইল বি হেল্ড। দেখেন সাবজেক্ট এই, ভার্ব হচ্ছে উইল বি হেল্ড। এবার লাস্টের থেকে ফার্স্টের দিকে, অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার অ্যাট 3 PM ইন দ্য আফটারনুন টুডে। দেখছেন বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে, এটা একদম লাস্টে আছে, ভার্বের পরে এটা বসাইছে, তারপর 3টায়, তারপর আজ বিকাল। সো ধারাবাহিকভাবে বসানো। আপনারা কেন পারবেন না? এটা কঠিন না, আমরা নিজেরাই এই ল্যাঙ্গুয়েজটাকে কঠিন করে ফেলি। এই দেখেন, এই যে একটা প্যাসেজ, এখানে একটা প্যাসেজ আছে, যে প্যাসেজটা সম্পূর্ণ প্যাসিভ মেনটেন করে লেখা। আপনারা এটা একটা স্ক্রিনশট দেন, এইটা আপনারা নিজেরা একটু করবেন, নিজেরা। এতক্ষণ তো আমি দেখালাম শেখালাম, একটা স্ক্রিনশট দেন, দেখেন আপনারা নিজেরা এই সেন্টেন্স গুলো ট্রান্সলেট করতে পারেন কিনা। দেখেন, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে। ইংলিশ কি জানেন? ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল সেক্টর অফ মডার্ন ওয়ার্ল্ড। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়। কমপ্লিকেটেড টাস্ক ক্যান বি পারফর্ম ইজিলি ইউজিং ইনফরমেশন টেকনোলজি। যে ব্যক্তি তথ্য প্রযুক্তিতে দক্ষ তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। দ্য পারসন হু ইজ স্কিলড ইন ইনফরমেশন টেকনোলজি ইজ ইভালুয়েটেড স্পেশালি। সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাহলে মেনি স্টেপস আর বিং টেকেন টু ইনক্রিজ দ্য ইউজ অফ ইনফরমেশন টেকনোলজি ইন অল সেক্টর। এই যে বাংলা পড়তেছি আমি ইংলিশ বলতেছি, এটা আপনাকে বলা শিখতে হবে। এতক্ষণ তো দেখালাম ট্রান্সলেট করা। ইনস্ট্যান্ট কতজন বলতে পারেন, ইনস্ট্যান্ট কতজন এগুলোকে লিখতে পারেন, তো নিজেরা একটু দেখবেন এগুলো করতে পারেন কিনা। আমি এর পিডিএফ দিয়ে দিব, এখানে অ্যান্সারটাও আছে। বাট অ্যান্সার দেখার আগে নিজেরা একটু দেখেন যে আপনি সাবজেক্টটা নিয়ে আসতে পারছেন কিনা, সাবজেক্টের পর ভার্বের কোন ফর্মটা বসবে এটা আপনি বুঝতে পারছেন কিনা। এইগুলো আমার পেইড কোর্সে যারা আসবেন, ইন ডিটেলস আমি শেখাবো, ইন ডিটেলস আমি আপনাদের বোঝাবো কেন ইংলিশ কঠিন লাগবে। ইংলিশ কঠিন কিছু না, আমরা নিজেরা এটাকে কঠিন করে ফেলি। এই যে টপিকটা এখন দেখালাম, এটা কিন্তু সব থেকে হার্ড টপিক বলতে পারি, কঠিন টপিক। বাট সেটা দেখেন আপনারা কতটুকু বুঝতে পারছেন। কত একটা কঠিন জিনিস যদি ভালোভাবে শিখে নেওয়া যায়, বুঝে নেওয়া যায়, তার থেকে প্লেজারেবল বা আনন্দের কিছু হতে পারে না। এটা অনেক বেশি কনফিডেন্ট পাওয়া যায় যদি এই ধরনের বিষয়গুলো ভালোভাবে ডেভেলপ করা যায়। আর আপনি একবার ভেবে দেখেন, যতটুকু আলোচনা আজকে করলাম বা যা দেখালাম, এই প্যাসিভ ভয়েসের গুরুত্ব কতটা বেশি বলে আপনি অনুধাবন করতে পারছেন। বলেন, যারা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত এখনো পর্যন্ত আছেন ক্লাসে, প্যাসিভের গুরুত্ব কতটা বেশি আপনারা কি বুঝতে পারছেন? ডে টু ডে লাইফে স্পিকিং প্লাস রিটেন ইংলিশে কত বেশি প্র্যাকটিক্যাল প্যাসিভের ব্যবহারটা হয়, বোঝা যায়? স্যার স্পোকেন ইংলিশে প্যাসিভ ভয়েসের গুরুত্ব স্যার অনেক বেশি, এবং এটা ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে। এবং এইখানে যেটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু ডিরেক্ট প্যাসিভের ব্যবহার, তাই না? কিসের ব্যবহার বলেন? ডিরেক্ট প্যাসিভ। এটা কি আপনারা এইভাবে আগে কখনো দেখছেন প্যাসিভ ভয়েসের ব্যবহার? বলেন তো, এই যেটা আমি দেখালাম। স্যার আমরা অল টাইম বাই দিয়ে করেছি স্যার। হ্যাঁ, আমরা আমরা বাই দিয়ে প্যাসিভের ব্যবহার করি। বাই দিয়ে করলে হবে না, প্র্যাকটিক্যাল প্যাসিভের ব্যবহারটা এইভাবে আর কি শিখতে হবে, ডেভেলপ করতে হবে। তো যাই হোক, রাত 11টা 41 বেজে গেছে অলরেডি। আমি আপনাদের একটা ইংলিশ টু ইংলিশ কনভারসেশন দেখাতে চেয়েছিলাম, তো এটা আমি নেক্সট একটা ক্লাসে আমি দেখাই দিব। এটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা দেখলে ইমাজিন করতে পারবেন। তো এটা নিয়ে আর আজকে আমি কথা বলছি না। আগামীকাল সেম টাইমে 6 ফ্রি লাইভ ক্লাসে আপনারা জয়েন করবেন। আর আমি আবারও বলে রাখছি,
যদি কেউ এখনো পর্যন্ত সম্পূর্ণ নতুন পেইড ব্যাচে ভর্তি হতে চান, এই দুইটা নাম্বারে জাস্ট আজকে রাতের ভিতরেও ভর্তি হতে পারেন, অথবা আগামীকালকের ভিতর। তারপর হয়তো আর সময় থাকবে না, কারণ এই ক্লাসের পর অনেক বেশি স্টুডেন্ট ভর্তি হয়ে যায়, বিশেষ করে। তো পরশু দিন থেকেই ক্লাস যেহেতু শুরু হবে 13 তারিখ থেকে। সো 019973569570, 0938689196, এই নাম্বারে সেন্ড মানি করে আপনারা পেইড কোর্সে ভর্তি হতে পারেন। আজকে যে ধরনের সেন্টেন্স গুলো ট্রান্সলেশনে দেখিয়েছি, এই যে এগুলো কিন্তু আমার লেখা বইটাতেও আছে। এই বইটা আপনাকে আলাদাভাবে নিতে হবে যদি কেউ নিতে চান। এটা হচ্ছে স্পিক ইংলিশ উইথ সোনামুখ কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই যে আমি যা যা পড়াচ্ছি, যা যা আলোচনা করছি, যা যা দেখাচ্ছি, এগুলো আমার এই বইটাতে আছে। ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক দেওয়া আছে। এই দেখেন, গতকাল মরাল পড়াইছিলাম, সেটাও এই বইটাতে কত সুন্দরভাবে পার্ট বাই পার্ট দেওয়া, তারপর সেটার বাংলা দেওয়া। এই বইটাতে সবকিছু ইন ডিটেলস আপনারা পাবেন, কিভাবে নেগেটিভ সেন্টেন্স করতে হয়, মানে নিট অ্যান্ড ক্লিন ভাবে সবকিছু লেখা আছে। যারা একদম অত্যন্ত দুর্বল স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে, এই বইটা যদি ধারাবাহিকভাবে আপনি পড়েন, এই দুর্বলতা আপনার কেটে যাবে। প্রত্যেকটা মডেলের আবার ডিটেলস ব্যবহার এই বইটাতে আছে ধারাবাহিকভাবে। তো যাই হোক, এটা এটা হচ্ছে অপশনাল। অনেকে আছেন মানে আপনি পেইড কোর্সে ভর্তি হলে যে এই বই নিতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনি পেইড কোর্সের কোর্স ফি 2000 টাকা। আপনি এইটা কমপ্লিট থাকলে বা 1000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন, এটা আমি বলছি। আর 2000 টাকা কমপ্লিট থাকলে আপনি ফুল অ্যাক্সেসটা পেয়ে যাবেন। ফুল অ্যাক্সেস বলতে আমার যে ল্যাঙ্গুয়েজ ক্লাব বা আজীবন মেম্বারশিপ, এটা আপনি পেয়ে যাবেন। বাট 1000 টাকা অ্যাডভান্স করলে আপনি পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে আমি আপনাকে অ্যাড করে নিব। আর প্রত্যেকটা লাইভ ক্লাস করতে পারবেন, ক্লাস শেষে রেকর্ড পাবেন, পিডিএফ ফাইল পাবেন। কোথাও কোনো সমস্যা নেই। বাকি 1000 টাকা পরবর্তী 1 মাসের ভিতরে কমপ্লিট করে দিবেন, তাহলে আপনিও সেই ফুল অ্যাক্সেসের জায়গাটা পেয়ে যাবেন। মানে আমার পেইড ব্যাচের একটা গ্রুপ আছে, সেখানে আপাতত আমি সবাইকে জয়েন করাবো। এইটা ছাড়া আমার একটা পার্মানেন্ট ফেসবুক গ্রুপ আছে বা ল্যাঙ্গুয়েজ ক্লাবের গ্রুপ আছে। যাদের একদম ফুল কোর্স ফি কমপ্লিট থাকে, তারা সেই গ্রুপটাতে যুক্ত হয়ে থাকে। সেখানে আমার এমনকি 3 থেকে 4 বছর আগের স্টুডেন্টও এখনো আছে, যারা ক্লাস করে রেগুলার বা প্র্যাকটিস করে। ঠিক আছে, তো এইরকম আর কি বিষয়টা। তো যারা পারবেন একবারে দিয়ে দিবেন, তাহলে ঝামেলা থাকলো না। যদি না পারেন, আপনি 1000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্স করতে পারবেন, কোনো সমস্যা নেই। সবকিছুই আপনি পাবেন। এখানে যে 1000 টাকা দিলে আপনি পাবেন না, একটা কোনো কিছু গ্যাপ থেকে যাবে, এরকম না। সবকিছুই পাবেন, ঠিক আছে। তো যারা করতে চান তারা জানাবেন, সেন্ড মানি করে এই নাম্বারে। আর কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে নক দিন, ডিরেক্ট কল দিন। আগামীকালকের ভিতরে ভর্তি হওয়ার চেষ্টা করবেন যদি একদম শুরু থেকে শিখতে চান। অনেকেই আছেন 3টা 4টা 5টা 10টা ক্লাস হলে তারপর ভর্তি হয়, তাহলে আপনি একদম শুরু থেকে শিখতে পারবেন না। একটা ভাষা শিখতে গেলে শুরু থেকে ডেভেলপমেন্টটা অনেক বেশি প্রয়োজন। একটা ল্যাঙ্গুয়েজ আপনি শেখেন, সারা জীবন আপনার একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। নিজেকে যে কোনো জায়গায় আপনি প্রফেশনালি প্রেজেন্ট করতে পারবেন। অনেকে ইংলিশে কথা বলতে পারে না, হীনমন্যতায় ভোগে। আমার কাছে একজন ছিল, কিছুদিন আগে ক্লাস করে গেছে, বাংলাদেশের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে তিনি ছিলেন। বাট বিভিন্ন জায়গায় বাইরের দেশের লোকের সাথে কথা বলতে হয়। আমাকে বলছিল কি, স্যার আপনি আমার এই ছদ্মনাম ব্যবহার করবেন, আমার অরিজিনাল নামটা আমি বলতে চাচ্ছি না বা দিতে চাচ্ছি না, আমার ডেজিগনেশন এই। আমি নিজেকে খুবই মানে দুর্বল মনে করি এই ইংলিশটা না জানার কারণে, না করার কারণে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? বাংলাদেশের একটা বড় জায়গায় থেকে, বড় একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকেও এই ভাষা ভালোভাবে ডেভেলপ করতে না পারার কারণে তারা তাদের পরিচয়টা পর্যন্ত দেয় না। সো বিষয়টা হচ্ছে এরকম। সো আপনি যদি সত্যিকার অর্থে নিজেকে ডেভেলপ করতে চান, এক্সপার্ট হতে চান, আপনাকে ইংলিশ শিখতে হবে প্রফেশনাল ওয়েতে। এরকম না যে ট্রেনে বসে এই ইংলিশ বলতে হয়, বাসে বসে ইংলিশ বলতে হয়, কিচেনে বসে এই ইংলিশ বলতে হয়। হ্যাঁ, অনেক জায়গায় দেখছেন না, ইংরেজি শেখার জন্য এই এক্সপ্রেশন গুলো শিখে রাখুন, হ্যাভ এ নাইস ডে। এগুলো জাস্ট আপনার মনোরঞ্জন করার জন্য। দেখেন, এই যে 12টা বাজতে যাচ্ছে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা হতে যাচ্ছে, তাও কিন্তু আমি ক্লাস শেষ করতে পারলাম না। আমার এখন একটা কন্টেন্ট বাকি থেকে গেছে। আর সেখানে 10 মিনিট 15 মিনিট 5 মিনিটের এইসব কন্টেন্ট বা ভিডিও যারা দেখেন, এখান থেকে কি ইংলিশ শেখা যায়? একবার ভেবে দেখেন তো বা বলেন তো। আর আমি আপনাদের যা দেখালাম, যা শেখালাম, আপনারা অনেকে আছেন বিভিন্ন জায়গায় হয়তো অলরেডি পেইড কোর্স করছেন। সেই পেইড ক্লাসগুলোর সাথে আমার এই ফ্রি ক্লাসগুলো কম্পেয়ার করে দেখবেন, বেটার কিছু না পেলে আপনি তখন বলবেন। তো যাই হোক, ক্লাসগুলো করতে থাকেন, আসেন। আর কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে নক দিন, জানাই, আমি কথা বলবো। আর যারা অনেকেই থাকতে পারেন আমার এর আগে পেইড কোর্সে ক্লাস করেছেন বা ক্লাস মিস করেছেন, এখানে এখনো ক্লাস করছেন, নতুন পেইড ব্যাচে ভর্তি হতে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন। তাদের কোনো টাকা পয়সা লাগবে না, যাদের ফুল কোর্স ফি কমপ্লিট আছে, আমার আগের পেইড ব্যাচে যারা ক্লাস করেছেন। এই সুযোগটা কিন্তু আমি সবাইকেই দিই। আপনারা যারা নতুন ভর্তি হবেন তারাও, আপনি যতদিন না পর্যন্ত ডেভেলপ করতে পারবেন, এক্সপার্ট বা ফ্লুয়েন্ট হতে পারবেন, আপনি সাথে থাকতে পারবেন। এটা যে 3 মাস পরে আপনাকে ছেড়ে দিব এরকম না। সো ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অ্যান্ড সি ইন দ্য নেক্সট ক্লাস। এই ক্লাসের রেকর্ড পিডিএফ আমি দিয়ে দিব। আল্লাহ হাফেজ, গুড নাইট টু অল অফ ইউ। কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে নক দিন।
ধন্যবাদ।